ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমি বিষয়টা একটু আলাদাভাবে সাজাইছি। ফটোশপের ক্ষেত্রে আমরা অনেক বেশি বেশি তুলনামূলক কাজ শিখতাম এবং হোমওয়ার্ক থাকতো। তো তুলনামূলক ইলাস্ট্রেটরে আমরা তুলনামূলক কম কাজ শিখবো এবং হোমওয়ার্ক রাখবো না বললেই চলে। ওটা আমরা ক্লাসের মধ্যেই করব। ক্লাসের যে বাকি সময়টা থাকবে সেটার মধ্যেই করব। 1 ঘন্টা বা তার কম সময় আমরা কাজ দেখব, বাকি সময়টা আমরা যতটুকু কাজ শিখলাম ততটুকু কাজ প্র্যাকটিস করব। কেননা হোমওয়ার্কের ক্ষেত্রে আমরা বেশিরভাগই হোমওয়ার্কের ক্ষেত্রে হয়তো সময় পাচ্ছি না, বা ক্লাসের টাইমটা যতটুকু পারি ততটুকুই করব। এদিক থেকে পার্সোনালি কেউ যদি মনে করেন যে আমি আরো বাসায় প্র্যাকটিস করব, তাহলে আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক করে আমাকে জানাবেন। আর হোমওয়ার্ক বলতে এই যে ফ্লায়ার, ব্রোশিয়ার ডিজাইন কিন্তু আমরা অলরেডি শিখছি। তার মধ্যে রিজনেবল মার্কেট প্লেস আছে। দেখেন, রিজনেবল মার্কেট প্লেস শুধুমাত্র আপনাদের একটাই দেখাইছি, সেটা হচ্ছে পিক বেস্ট। তাছাড়াও পিএনজি ট্রি ছাড়া অনেকগুলো রিসেলেবল মার্কেট প্লেস আছে। আপনি ফাইলগুলো রেডি রাখেন, অন্য রিসেলেবল প্লেস মার্কেটগুলোতে যখন আমরা যাব, অবশ্যই তখন আমরা সেই রিসেলেবল মার্কেট প্লেসগুলোতে আমাদের এই ফাইলগুলো দিতে পারতেছি, সেহেতু বসে থাকার কোনো চান্সই নেই। আর ইলাস্ট্রেটর যারা যারা ফটোশপ মনে হচ্ছে যে আমি ভালো শিখতে পারিনি, ক্লাস মিসিং দিচ্ছেন, যদিও আপনারা যারা যে কয়েকজন আছেন তেমন কেউ ক্লাস মিসিং দেননি, সেক্ষেত্রে ইলাস্ট্রেটরটাও আপনারা সময় নিয়ে শিখেন। শুধুমাত্র ইলাস্ট্রেটরটা ভালো করে উপরে শুধু শুধু ফটোশপ যে তেমন একটা জানেন না, ইলাস্ট্রেটরও ভালো করে জানতে পারলেও অনেক কিছু করা সম্ভব। তার সাথে যারা আঁকা আঁকি পছন্দ করেন তাদের জন্য ইলাস্ট্রেটরটা খুবই প্লাস পয়েন্ট। সম্ভবত আঞ্জুমান আপু শুরুর দিকে আঁকার বিষয়ে একটা ইলাস্ট্রেশন কিছু কিছু ফটোশপে পেন টুল দিয়ে করছে, সরি ব্রাশ টুল দিয়ে বা এদিক থেকে কিছু করছিলেন। এখান থেকে আঁকার বিষয়টা খুব চমৎকার করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা যাব, তার আগে আমি একটু শুধু গ্রুপে কেউ যদি হোমওয়ার্ক দিয়ে থাকে সেটা একটু দেখবো। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এখন পিক বেস্টের ক্ষেত্রে কিছু জিনিস আপডেট করছে গতকাল। যারা তন্নিদাস আপু আমাকে কে জানি বলছিলেন, বা পিক বেস্টের ফাইল অ্যাপ্রুভ আবার রিজেক্ট করা হয়েছে। পিক বেস্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আমি জয়েন করতে বলছিলাম। পিক বেস্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যিনি হচ্ছে অ্যাডমিন, তিনি হচ্ছেন একটা পোস্ট করছে গতকাল পিক বেস্টের ক্ষেত্রে, যারা যারা পিক বেস্টের জন্য ফাইল তৈরি করতেছেন, অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে রাখা হয়েছে। লেআউট প্রবলেম বা এগুলা কয়েকটা কারণে ওরা দিচ্ছে। এখানে যেমন ওরা বলতেছে যে লেআউট প্রবলেম বা এই ধরনের প্রবলেমগুলো বর্তমান একই ধরনের কেন ওরা করতেছে। ওরা বর্তমানে মোস্ট আর সোশ্যাল মিডিয়া পোস্ট অর ফ্লায়ার, ওরা বর্তমান সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ফ্লায়ারগুলো তুলনামূলক কম করার কথা বলতেছে। বিকজ সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ফ্লায়ারগুলো তুলনামূলক কম করার কথা বলতেছে পিক বেস্টের ক্ষেত্রে। তাছাড়া যেমন ফুড, পিজা, হামবার্গার এই ধরনের গুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, এগুলো এই জন্য রিজেক্ট করতে হয়। তাছাড়া বারবার আমরা একই ধরনের ফন্ট ব্যবহার করতেছি, তারপরে পিজা কিংবা কোনো ফুডের একটা ডিজাইন করতেছি, সব ওই অনলাইন থেকে পিকচারগুলো নিয়ে নিয়ে কাজ করতে। ওরা বলতেছে কিছুটা চেঞ্জিং নিয়ে আসেন, এমন বিষয়টা ওরা বলতেছে। আর বর্তমানে যে ফ্লায়ারগুলোর ডিজাইনের করার কথা বলতেছে, এখানে 14টা টপিক ওনারা দিয়ে দিচ্ছে, এই ধরনের কাজগুলো ওনারা করার কথা বলতেছে। আমি আপনাদের উভয় গ্রুপে এই 14টা টপিক দিয়ে দিচ্ছি, এই ধরনের কাজগুলো আপাতত করতে বলতেছে এখানকার। তাও আমরা কয়েকটা কাজ আমরা করতে পারি। এই কাজগুলো যদি নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার পিক বেস্টে বর্তমান দ্রুত অ্যাপ্রুভ হবে, এবং বা কাজটা একটু আপনার ঠিকঠাক থাকলেই অ্যাপ্রুভ হয়ে যাবে। তাহলে এই পোস্টটা আমি আপনাদের যারা এই গ্রুপে জয়েন আছেন তাদের জন্য তো ভালোই, এই পোস্টটা একটু দেখে নেবেন যে বর্তমান এগুলা আপনার অ্যাপ্রুভ হওয়ার চান্সটা অনেক বেশি তুলনামূলক। এই হচ্ছে পিক বেস্টের। ভাই একটা জিনিস জানার ছিল, জি ভাই বলেন। গিগে যে ইমপ্রেশন ক্লিক এই দুইটার অর্থ কি একটু ওকে, বলবেন ভাইয়া? যা ক্লাসের মধ্যে বলছিলাম আমি আবার বলতেছি, সমস্যা নেই। ঠিক আছে, আপনি মোবাইলে কি অ্যাপস গুলো ইনস্টল করছেন? জি ভাইয়া। ওকে, ফাইবার মধ্যে একটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক ভিউ, কয়েকটা অপশন আছে। ইমপ্রেশনটা হচ্ছে কি, আপনার গিগ দেওয়ার পরে গিগটা কোন পেজে শো করাচ্ছে এবং মানুষ এটা আপনার কত পার্সেন্ট বা কতটুকু দেখতেছে সেটা একটা পার্সেন্টেজ হিসেবে আপনাকে, বা এদিক থেকে আপনাকে ইমপ্রেশনটা দেখানো হচ্ছে মানুষ আপনার গিগটা কি কতটা দেখতেছে। ইমপ্রেশনের পরে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ক্লিক, অর্থাৎ আপনার গিগটা যাদের যাদের কাছে পৌঁছাইলো ওনারা আপনার গিগটা ভালো লাগলেই তো তারপরে ক্লিক করবে, তাই না? উপরে আপনার ইমেজটা ভালো লাগলে তারপরে ক্লিক করবে। এই যে ক্লিক করতেছে, কতজন ক্লিক করলো, এটা হচ্ছে আপনার ক্লিক। এই হচ্ছে ইমপ্রেশন ক্লিক। আপনার যত বেশি ইমপ্রেশন হবে, যত ক্লিক বাড়বে, সেই হিসাবে আপনার তত অর্ডার পাওয়ার চান্সও বেশি।
যদি এমনটা হয় দেখতেছেন যে আপনার শুরুর দিকে ইমপ্রেশন ভালো আছে কিন্তু ক্লিক ভালো নেই, তার মানে আপনার গিগের ইমেজ বা এগুলোর দিক থেকে ততটা ভালো নয়। কেননা আপনার এটা শো করাচ্ছে ফাইবার, কিন্তু আপনার উপর আপনার গিগের ইমেজের মধ্যে ক্লিক পড়তেছে না, আপনার টাইটেলের মধ্যে ক্লিক পড়তেছে না। আমি দুল তখনই ভাই, জি ভাই। আমি প্রথমে বলছিলাম মনে হয় আপনারা শুনেন নাই। ওই যে ভাই আমি চাচ্ছি যে এই এখন যে একটা যে ফাইবারে যে কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে আমার যাতে পুরোপুরি ক্লিয়ার থাকে সব এভরিথিং। তো আসলে তো ব্যাকগ্রাউন্ড রিমুভের তো আমরা জাস্ট সবগুলো শিখি নাই, কিভাবে মোটামুটি ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আর হেয়ার মাস্কিং করতে হয়, মনে হয় 2-3টা কাজ শিখছি। কিন্তু এখানে তো আরো কাজ আছে, যেমন একটা ছবির শুধু ব্যাকগ্রাউন্ডই থাকে না, ওইখানে দেখা যাইতেছে ছবির আপনার শ্যাডো থাকে। তো সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তো অনেক ক্ষেত্রে ওইটার মতো সেম এজ শ্যাডো দেওয়া লাগে। তারপরে যে ইমেজ রিসাইজিং আছে, এই জিনিসগুলো তো আসলে মনে হয় না মনে হয় ক্লাসে মনে হয় করানো হয়েছে বা আমি দেখছি। এইগুলো আচ্ছা, তো ভাই যাই হোক, ইমেজ আমার রিসার্চটা তো খুবই সোজা উপর থেকে। আর শ্যাডোর বিষয়টা কি, শ্যাডো মূলত তিন ধরনের বা আরো কয়েক ধরনের শ্যাডো আছে, ড্রপ শ্যাডো, রিফ্লেকশন শ্যাডো, আরো কিছু ধরনের শ্যাডো আছে। শ্যাডোগুলো অবশ্যই দেখাবো, তবে ক্লাসের শেষের দিকে। আমরা তো ফটোশপ বা যখন তো আমরা ইলাস্ট্রেটর শিখতেছি, ফটোশপ দিয়ে একদমই বাদ দিয়ে দিলাম এমনটা কিন্তু না, ফটোশপ যে একবারে বাদ দিয়ে দিলাম এমনটা না। ফটোশপ আমরা ইলাস্ট্রেটর সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা হওয়ার পরে ফটোশপ ইলাস্ট্রেটর একসাথে নিয়েই কাজ করব। এদিক থেকে আপাতত ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়েই কাজ করেন। এখন কথা হচ্ছে কি, আমাদের কাজ পাওয়াটা একটা, আপনি শুধু কাজ শিখিয়ে গেলেন, কাজ পাচ্ছেন না, তাহলে তো কি হবে, ইনকামও তো করতে হবে নিজের জন্য, ঠিক আছে ভাই? এদিক থেকে গিগ বা এগুলো। ভাইয়া, হ্যাঁ জি আপু বলেন। আমি গিগ খুলছি, একটু যদি দেখে দিতেন। ঠিক আছে আপু, আমি গিগের বিষয়গুলো একটু শেষের দিকে দেখবো। আমি খুব দ্রুত ইলাস্ট্রেটর চলে যাবো, যেহেতু আজকে মেইন আকর্ষণ হচ্ছে ইলাস্ট্রেটর, ঠিক আছে? আর ঠিক আচ্ছা আছে, ভাইয়া। ওকে, অবশ্যই দেখবো আপু। আমাকে শুধু একটু স্মরণ করে দেন। তাহলে নাহিদ ভাই, আপাতত আপনি ব্যাকগ্রাউন্ড গ্রুপ বা বিজনেস কার্ড প্লেয়ার এগুলা নিয়ে গিগুলো তৈরি করেন, আমরা ওই বিষয়গুলোতে অবশ্যই ব্যাগ আসবো। ফটোশপ যে একবারে বাদ দিয়ে দিচ্ছি এমনটা নয়। এখন কথা হচ্ছে কি, পিক বেস্টার যারা, আখিরে আপু আপনি হয়তো পরে আসছেন, পিক বেস্টের এদিকে আপনাদের উভয় গ্রুপে পোস্ট দিয়ে দিচ্ছি। বর্তমানে পিক বেস্ট কোন বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কাজ করার জন্য কথা বলতেছে, সেই বিষয়গুলো হ্যাঁ, গ্রুপের মধ্যে। ওগুলা দেখছি। জি, তাহলে সেই বিষয়গুলো নিয়ে কাজ করেন। ভাইয়া, তাইলে আমি হ্যালোইনের আরো 2টা বানাইছিলাম, এখন কি দিব না, সাবমিট না করি নাকি? না, হ্যালোইন দিতে পারেন, হ্যালোইনের নিবে আপনার, হ্যালোইন তো ব্ল্যাক ফ্রাইডের আগেই হ্যালোইন আছে, নিতে পারেন। আচ্ছা ঠিক আছে। এখন ঠিক আছে, সব টপিক, আলাদা টপিক বাদ, এবার ইলাস্ট্রেটরের মধ্যে ফিরে আসি। এখন প্রশ্ন হচ্ছে, কে কে ইলাস্ট্রেটর এখনো ইনস্টল করতে পারেননি? এমন কেউ আছেন গতকাল ইলাস্ট্রেটর সফটওয়্যারটা? ভাই পারিনি। ওকে, ঠিক আছে। আপনার কত বিটের পিসি বলতে পারেন? 64 ইলাস্ট্রেটর সফটওয়্যারগুলো আপনি ডাউনলোড করছেন? ডাউনলোড কিন্তু ভাই ডাউনলোড দিলে শুধু লোডিং হ্যাঁ। ওকে, আচ্ছা যাক, যেহেতু আপনি ডাউনলোড করতে পারেননি, এদিকে আমি আমি বলছি ডাউনলোড করছেন তারপর ইনস্টল করতে পারেননি, এরকম বিষয়টা। ফটোশপ যেভাবে ইনস্টল করছি সেম এখানে মূলত। যা হোক, ডাউনলোডের বিষয়টা তো গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করা তো খুবই সোজা। 17 ভার্সন বা 15 ভার্সন, যাকে যেটা ভালো লাগে করতে পারেন। এদিক থেকে চলে আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটর, রাইট বাটন ক্লিক করে ডাউনলোড দিলেই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে কোণের দিকে একটু, যেহেতু জিপ ফাইল একটু লোডিং নিতে কিছুটা সময় লাগতে পারে, জাস্ট রাইট বাটন ক্লিক করে ডাউনলোড দিলেই ডাউনলোড হয়ে যাবে। গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করার মতো আর কোথাও এত সহজে ডাউনলোড পাবেন না আপনারা, এই জন্য গুগল ড্রাইভে আপলোড করা হয়েছে। আর এই সফটওয়্যারগুলো প্রত্যেকটাই চেকিং করা, যে জন্য প্রত্যেকটা সফটওয়্যারে আপনার পারফেক্টভাবে কাজ করতেছে। ঠিক আছে, আপনি ক্লাসের মুক্ত হতে আপনি ডাউনলোড দিয়ে দেন। এদিকে ক্লাস শেষের দিকে আমরা দেখব। আর এদিক থেকে চেষ্টা করবেন সবাই পিসির মধ্যেই ক্লাস করার, ফোনের তুলনায়। কারণ আমি কাজ দেখানোর পর আপনাদের ক্লাসের মধ্যে কাজ করতে দিব, তুলনামূলক হোমওয়ার্ক রাখবো না বললেই চলে। তাহলে শুরু করি। আর এদিকে আবির ভাই ছাড়া এদিকে কেউ ডাউনলোড করছেন কিন্তু ইনস্টল করতে পারতেছেন না, এমন কেউ আছেন? তারেক ভাই, আপনার কি সমস্যা সলভ হয়েছে? এদিক থেকে 32 বিটের ইলাস্ট্রেটর খুঁজে পাইছেন আপনি? ভাই আমি ওই যে ইউটিউব দেখে ইয়ে করছিলাম, ডাউনলোড দিছিলাম, ওকে, ইনস্টল কি করতে? তারপর হ্যাঁ, ইনস্টল হয় নাই, তো আবার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ হয়ে আচ্ছা যাবে। ঠিক আছে, দেখানোর পরে যখন এদিকে কাজ করতে দিব তখন আপনারটা ইনস্টল করার জন্য যাব। তাহলে প্রথমেই, ঠিক আছে, তাহলে এবার ক্লাসের মধ্যে আসি। প্রথমে হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর। অনেকেই দুটাই ওপেন করি,
ফটোশপে ওপেন করতেছি। আমার ইলাস্ট্রেটর আমি 2019-এ দেখাবো। তাহলে হচ্ছে ফটোশপ আর এই পাশ থেকে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর অপারেটিং টাইমটা তুলনামূলক ফটোশপের তুলনায় একটু বেশি নিচ্ছে। এখানে একটা পেজ নিলাম, আর ফটোশপ থেকেও একটা আমি A4 পেজ নিচ্ছি। ওকে, ধরতে গেলে কিন্তু ফটোশপ দেখতে যেরকম, ইলাস্ট্রেটর দেখতে প্রায় সেম। ফটোশপ দেখতে এইদিকে টুল বা এগুলা দেখতে সবগুলো দিক থেকে দেখতে আমরা প্রায় সেমই দেখতেছি। এখন প্রশ্ন হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য কি? সিম্পল ভাবে প্রশ্ন আসতে পারে, ফটোশপ বা ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য কি? সব তো দেখতে একই রকম। কেউ কেউ মনে করে যে ফটোশপের তুলনায় ইলাস্ট্রেটর ভালো, কেউ কেউ আবার বলে ইলাস্ট্রেটরের থেকে ফটোশপ ভালো। কথা হচ্ছে কি, আমরা কাকে কোনটাকে ভালো বলি? যখন যে সফটওয়্যারটা বেশি পারে, বলতেছে যে সফটওয়্যারটা পারদর্শী, আমি এটাকে আমাকে ইলাস্ট্রেটর সহজ লাগতেছে, তখন আমি বলি যে ফটোশপের তুলনায় ইলাস্ট্রেটরই ভালো। ঠিক একইভাবে যারা ফটোশপ পারে তারা এখন বলে যে ইলাস্ট্রেটরের তুলনায় ফটোশপই ভালো। এমন একটা বিষয় আসে। আসলে দেখেন, ফটোশপ যেই কোম্পানির, ইলাস্ট্রেটরও সেই কোম্পানির, একই কোম্পানির। একটা কোম্পানি একে অপরের আমি একটা কোম্পানি, আমি আমার কম্পিটিটর সেদিক থেকে হতে পারি না। দেখেন, যদি এই দুটোর মধ্যে পার্থক্য না থাকতো তাহলে কিন্তু তারা আলাদা আলাদা সফটওয়্যার তৈরি করতো না। অর্থাৎ ফটোশপ আলাদা কাজের জন্য ব্যবহার হয়, ইলাস্ট্রেটর আলাদা কাজের জন্য মূলত ব্যবহার হয়। তাছাড়া কিছু কিছু কাজ আছে যেটা ফটোশপে আমরা করতে পারি, ইলাস্ট্রেটর করতে পারি। যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশার, ওয়েবের কাজগুলো ফটোশপে করা যায়, ইলাস্ট্রেটর করা যায়। এবং এখন হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে মেইন পার্থক্য হলো ভেক্টর এবং রাস্টার। ভেক্টর বেস সফটওয়্যার এবং হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার। তাহলে ভেক্টর এবং রাস্টারের মধ্যে পার্থক্য কি? ভেক্টর কাকে বলে, রাস্টার কাকে বলে? তাহলে হচ্ছে ফটোশপ হচ্ছে আমাদের রাস্টার বেস সফটওয়্যার। ফটোশপ এটার জিনিস মনে রাখেন, ফটোশপ হচ্ছে কি বেস সফটওয়্যার, রাস্টার বেস সফটওয়্যার, এবং ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার। তাহলে ভেক্টর এবং রাস্টারের মধ্যে পার্থক্যটা কি? দেখেন, ভেক্টর হচ্ছে আপনার ডট ডট দিয়ে একটা গঠিত হয়, আর রাস্টার হচ্ছে পিক্সেল বেস গঠিত হয়। আমরা এখন ফটোশপে যতগুলো কাজ করছি সবগুলো হচ্ছে পিক্সেল বেস কাজ করছি, আর ইলাস্ট্রেটর ডট বেস কাজ করে। ধরেন আপনার বিশাল একটা বিলবোর্ডের ডিজাইন করতে হবে, বিশাল একটা বিলবোর্ডের ডিজাইন করতে হবে, এটার সাইজ আপনার অনেক বড় হতে পারে, অনেক বড়। এই ধরনের বিশাল বিশাল বিলবোর্ড বা আপনি যত বড়ই ডিজাইন করেন না কেন, এগুলা মূলত ইলাস্ট্রেটরে করা হয়। তাছাড়া বাংলাদেশের যতগুলো প্রিন্ট প্রেস আছে সবখানেই কিন্তু ইলাস্ট্রেটরেই কাজ করা হয়, ফটোশপে করা হয় না বললেই চলে। এখন ওইটার জন্য আপনাদের একটু আগে আমি একটা গুগল থেকে সহজে বোঝানোর জন্য একটা ইমেজ ডাউনলোড করছি, ভেক্টর এবং রাস্টার বোঝানোর জন্য। তাহলে এখানে দেখেন, এই পাশে এটা হচ্ছে ভেক্টরের শেপ, এ পাশে এটা হচ্ছে রাস্টার শেপ। আর এই ভেক্টরটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর, এই রাস্টারটা হচ্ছে আমাদের ফটোশপ। যখন আপনি ফটোশপ জুম করতে থাকবেন, এটার জুম যখন শেষ হয়ে যাবে, একসময় ফটোশপ করতে করতে যখন আপনার জুম শেষ হয়ে যাবে, তখন কিন্তু দেখবেন এভাবে ইমেজটা কি হয়, শেপগুলো ফেটে ফেটে যায়। আমি সরাসরি করেই দেখাচ্ছি। আরেকটা হচ্ছে ভেক্টর। ভেক্টরের ক্ষেত্রে আপনি যতই জুম করেন না কেন সেটা কখনোই ফেটে যাবে না। তাহলে আমরা এখানেই আসি ফটোশপ থেকেই। ফটোশপ থেকে দেখেন, আমি এখানে একটা শেপ নিচ্ছি, শেপের কালারটা রেড রাখলাম, আমি এটা জুম করতেছি। দেখেন এখানে কিন্তু ফেটে 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 যাচ্ছে না, দেখেন পিক্সেলের একটা ঘর ঘর আসতেছে। আমি শেপেই কিন্তু নিছি, যখন জুম করতে আসছে এক সময় আমি 3200% জুম করছি। কত পার্সেন্ট জুম করছি? 3200%। এখন দেখেন এটা কি হচ্ছে, ফেটে ফেটে যাচ্ছে, আস্তে আস্তে একটা লাইন চলে আসছে। কিন্তু এই কাজটা যদি আমরা ইলাস্ট্রেটর করি, এখান থেকে আসলাম, ইলাস্ট্রেটরে একটা শেপ নিলাম এবং এখান থেকে আমি রেড কালার অ্যাপ্লাই করলাম। ইলাস্ট্রেটর আমি অ্যাপ্লাই করলাম, দেখেন এটাও আমি এখন জুম করতেছি, এটা কখনোই আপনার ফেটে যাচ্ছে না। দেখেন এটা আমি এটা কত পার্সেন্ট জুম করছি, এটা আমি 64
64% আমি জুম করছি, তাও এটা ফেটে যাচ্ছে না। আর ফটোশপে তার অর্ধেক জুম করা আছে, তাহলে তাতে এটা ফেটে যাচ্ছে। তাহলে ফটোশপ হচ্ছে রাস্টার বেস, ঠিক যেমনটা আমরা ইমেজের ক্ষেত্রে দেখছিলাম, এই যেখানে ঘর ঘর হয়ে ফেটে যাচ্ছে আর ভেক্টর ফেটে যাচ্ছে না। তাহলে রাস্টারটা কিভাবে গঠিত হয়? পিক্সেল দিয়ে। এই পিক্সেল কোনটাকে বলতেছে? এই যে একটা একটা ঘর 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 দেখতেছে, এটা হচ্ছে এক একটা পিক্সেল। তাহলে একটা পিক্সেল আরেকটা পিক্সেলের সাথে লেগে লেগে এই রাস্টার বেস ইমেজগুলো গঠিত হয়, যেটা হয় ফটোশপে। আর ভেক্টরের ডট ডট দিয়ে গঠিত হয়, যার কারণে এটা কখনোই আপনি যতটাই জুম করেন না কেন কখনো ফেটে যায় না। এমনকি আমরা ইলাস্ট্রেটরে জুম করতে পারি কত পার্সেন্ট? 64,500%। আমরা 64% না 64,000%? আচ্ছা আচ্ছা, ইলাস্ট্রেটরে আসি। ওকে, 64,000% জুম করতে পারি, আর ইলাস্ট্রেটর পারি 32,000%। অর্থাৎ ডবল জুম করেও কিন্তু ইলাস্ট্রেটরে ফাটতেছে না। তাছাড়া ফটোশপ আপনার মূলত ফটো এডিটিং এর জন্য ব্যবহার হয়ে থাকে, আর ইলাস্ট্রেটর মূলত প্রিন্টিং, ইলাস্ট্রেশন, এই কাজগুলোর জন্য ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ফটোশপ আমি আপাতত ক্লোজ করতেছি, ইলাস্ট্রেটরে চলে যাই। দেখেন, তাহলে ইলাস্ট্রেটর আমরা যখন ওপেন করব, আপডেট ভার্সন যারা 2017 আর কি ইনস্টল করবেন তারাও কিন্তু এমন ইন্টারফেস দেখতে পাবেন, আর যারা 2015 ইনস্টল করবেন তারা ফটোশপ 2014 এর মতো ইন্টারফেসটা দেখতে পাবেন। তাহলে যখন আমরা এখানে আসতেছি, আপনি প্রথমে আপনাকে ওয়েলকাম জানানো হচ্ছে, এবং পূর্বে যেগুলো কাজ করছেন সেগুলো নিচের দিকে রিসেন্টের দিকে চলে আসতেছে। তাছাড়া আপনি গ্রিড বেস বা লিস্ট বেস দেখতে পারেন। এখন হচ্ছে পেজ তৈরির বিষয়টা, নতুন একটা পেজ নেওয়ার বিষয়টা। আমরা ফটোশপে যেভাবে পেজ নিই ঠিক সেভাবে এখানে পেজ নেব, তবে এখানে এক্সট্রা কিছু ফিচার বা অপশন আছে ইলাস্ট্রেটরে পেজ নেওয়ার জন্য, এক্সট্রা কিছু ফিচার বা অপশন আছে। তাহলে আসি, এখানে ক্লিক করলে সরাসরি আপনার যেমন A4 পেজ, পোস্ট কার্ড বা ওয়েব লার্জের জন্য আপনি সরাসরি নিতে পারতেছেন। কিন্তু এখান থেকে না ক্লিক করে আমরা ক্রিয়েট নিউ থেকেই করি, আর ওপেন হচ্ছে ওপেন করার জন্য, সিম্পলি আমরা সবাই জানি। ক্রিয়েট নিয়ে আসলাম, ঠিক ফটোশপে যেভাবে আসে ঠিক সেভাবে এখানে ক্রিয়েটিভ অপশন চলে আসছে। তাহলে ইলাস্ট্রেটরে কি ধরনের কাজ করা হয় তা কিন্তু উপরের বার দেখে আমরা একটা আইডিয়া পেয়ে যাই। যেমন মোবাইলের অ্যাপস ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ওয়েবসাইটের ওয়েব ডিজাইন করার জন্য ব্যবহার করা থাকে, প্রিন্ট আইটেমটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় ইলাস্ট্রেটরের জন্য, প্রিন্টের কাজ করা হয়ে থাকে, ফিল্ম অ্যান্ড ভিডিওর কাজ করা হয়ে থাকে, এবং আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন অর্থাৎ ইলাস্ট্রেশন আর্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে, ইলাস্ট্রেশনের জন্য আপনার ইলাস্ট্রেটর ব্যবহার করা। তাহলে এই কাজগুলো ফটোশপে সবচেয়ে বেশি করা হয়, যা উপরের বার থেকে আমরা নিশ্চিত হচ্ছি। তাহলে আমরা প্রিন্টের জন্যই ধরি, আর রিসেন্ট হচ্ছে আপনি রিসেন্টলি যে পেজগুলো নিয়ে কাজ করছেন সেগুলোর সাইজগুলো আপনাকে এখানে শো করা হচ্ছে, এটা হচ্ছে রিসেন্ট। আর সেভ হচ্ছে আপনি নিচ থেকে কোনো সাইজ যদি আপনি সেভ করে রাখতে চান সেটা হচ্ছে সেভ। তাহলে যে আমরা প্রিন্টের জন্য শুরু করি, প্রিন্টের জন্য এখানে পেজ দেওয়া আছে, লেটার, A4, লিগ্যাল, যে পেজগুলো দেয়া আছে। ঠিক এই পাশে হচ্ছে মেজারমেন্ট, আপনি কততে মেজারমেন্ট করবেন। ঠিক আমরা যেমন ফটোশপে এখানে কয়টা মেজারমেন্ট দেখছিলাম, স্মরণ আছে কারো? ফটোশপে আমরা 5টা দেখছিলাম, এখানে পয়েন্ট, পিকাসা, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল এবং এইচএ নিয়ে একটা আছে। তাহলে আমরা ইঞ্চিতেই কাজ করতে পারি, যেহেতু আমরা ইঞ্চিতেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রিন্টের ক্ষেত্রে বাংলাদেশেও ইঞ্চিতেই কাজ করা হয়ে থাকে। ঠিক যেমন আমরা লেটার পেজের ক্ষেত্রে জানি 8.5x11, ঠিক সেটাই চলে আসছে। আর এখানে একটা আছে ওরিয়েন্টেশন, ফটোশপে সম্ভবত এই ওরিয়েন্টেশনটা ছিল না, অর্থাৎ পেজটা আপনি কিভাবে রাখতে যাচ্ছেন। তাহলে এই পাশে রাখলে এভাবে পেজটা আসবে, এখানে আইকন দিয়ে দেখা দিছে, আর এভাবে রাখলে এভাবে পেজটা ভার্টিক্যাল ভাবে আসবে, আর এটা হচ্ছে হরিজন্টাল ভাবে আসবে। যেভাবে আমরা পেজটা রাখতে চাই সেভাবে এখান থেকে চলে আসতেছে, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। আর এখানে একটা হচ্ছে আর্টবোর্ড, ফটোশপে এই আর্টবোর্ডটা আগের ভার্সনগুলোতে নেই, আপডেট কিছু ভার্সনে আর্টবোর্ডটা রাখা হয়েছে, কিন্তু ফটোশপে কেউ আর্টবোর্ড ব্যবহার করে না। আর ইলাস্ট্রেটরের একটা এক্সট্রা ফিচার হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ড বলতে কি, আমি পেজই বলতেছি, আপনি একাধিক একসাথে পেজ নিয়ে ইলাস্ট্রেটরে কাজ করতে পারবেন, একই সাথে 10টা, 20টা, 2টা, 3টা একাধিক পেজ নিয়ে আপনি ইলাস্ট্রেটরে আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন, একাধিক পেজ, এটা হচ্ছে আর্টবোর্ড। তার সাথে দেখেন এখানে আরেকটা অপশন আছে, ব্লিড। কেননা প্রিন্টের জন্য স্পেশালি হচ্ছে আপনার ইলাস্ট্রেটর। আমরা যখন ফটোশপে কাজ করতাম তখন কিন্তু ব্লিডের জন্য আমাদের কি করতে হতো, এক্সট্রা ভাবে পরে ব্লিড তৈরি করে নিতে হতো। আপনি কিন্তু চাইলে এখান থেকে সরাসরি ব্লিড তৈরি করে নিতে পারবেন, যেমন ব্লিডের টপে কত ব্লিড নেবেন, বটম, লেফট, রাইট, প্রত্যেকটাতে আপনি আলাদা আলাদা ভাবে ব্লিড নিতে পারবেন। যখন আপনি এখান থেকে ব্লিড নেবেন আলাদা আলাদা ভাবে ব্লিড নিতে পারতেছেন।
আরেকটা জিনিস লক্ষ্য করে দেখছেন যে আমরা যখন প্রিন্টের জন্য কাজ করবো এটা অটোমেটিক্যালি ভাবে CMYK কালার মোড নিয়ে নিছে এবং 300 PPI ওই যে 300 রেজুলেশন নিতাম 372 এই বিষয়গুলো কিন্তু অটোমেটিক্যালি প্রিন্টের জন্য নিয়ে নিছে। আর আগের মতো যদি আমরা অপশনগুলো দেখতে চাই তাহলে মোড সেটিং এ ক্লিক করবেন। তাহলে মোড সেটিং এ আসার পর ওই যে ফটোশপের মতো আগের মতো করে এই অপশনগুলো পাবো। আর যারা 2015 14 ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করবেন তারা এইভাবেই অপশনটা পাবেন। তাহলে সিম্পল ভাবে এখানে নেম প্রোফাইল পূর্বে থেকে সেট করার জন্য কিছু আর্টবোর্ড আমি দুভাবে দেখাচ্ছি। প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিব, তারপরে একাধিক আর্টবোর্ড নিব। তাহলে এখানে একটা আর্টবোর্ড নিতে পারতেছেন আপনি, সাইজ দিয়ে দেন, কিন্তু আপনি নিচ থেকেও এখানে সাইজ লিখে দিতে পারেন, হোয়াইট হাইট, তারপর হচ্ছে ইঞ্চি, ঠিক ওই কাজগুলোই, ব্লিড, কালার মোড সব আগের মতো। এটা ক্রিয়েট ডকুমেন্ট দিলাম, তাহলে একটা পেজ আমাদের চলে আসলো। এটা আমরা আর্টবোর্ড শুধুমাত্র একটা নিছি, এবার আমরা একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করব। তাহলে ফাইল থেকে হচ্ছে নিউ নিয়ে আসার পর এদিকে আমি যাচ্ছি, এদিকে মোর অপশন থেকে দেখাচ্ছে, এখান থেকে আপনি চাইলে আর্টবোর্ড বাড়াইতে পারবেন। মোর অপশন থেকে আসলাম, এবার আর্টবোর্ড নিচ্ছি আমি 5টা। দেখেন যখনই আমি আর্টবোর্ড একের অধিক দিচ্ছি এখানে কিছু কিছু অপশন আমার চালু হয়ে গেছে। এখানে এই যে ছোট্ট ছোট্ট অপশনগুলো দেখাচ্ছে এগুলা হচ্ছে কিসের জন্য, এখানে আপনাকে ডিরেকশন দিচ্ছে আর্টবোর্ডগুলো আপনি কিভাবে সাজাবেন। যেখানে এই পয়েন্ট থেকে অর্থাৎ প্রথমে ডানেরটা, বামেরটা, তারপর নিচেরটা আসবে, তারপর এটা। এই আইকনটা দেখলেই বুঝতে পারতেছেন আর্টবোর্ড নাম্বারিংটা তারা কিভাবে করবে। ঠিক এখানেও কিভাবে নাম্বারিং গুলো করবে সেটা সেখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। আমি প্রথমটাই ভাবেই নাম্বারিং রাখতে যাচ্ছি, আইকনটা একটু লক্ষ্য করবেন আপনারা, তাহলেই বুঝতে পারবেন কোনটা 1 কোনটা 3 তীর দিয়ে হালকা হালকা ছোট্ট করে দেখিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আর্টবোর্ড গুলো কিভাবে নাম্বারিং করতেছে। এখানে স্পেসিং অর্থাৎ একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ড আপনার কতটা দূরত্ব হবে, একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ড কতটা দূরত্ব হবে, আপনি এখানে যত দূরত্ব বাড়াবেন একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের দূরত্ব বা ফাঁকা অংশটা তত বেশি নেবে। আর কলম আপনি কয়টা কলমে রাখতে চাচ্ছেন আর্টবোর্ডগুলো সেই হিসেবে, আর বাকি বাদ তো সব একই রকম। তাহলে ক্রিয়েট ডকুমেন্ট দিলাম, এবার দেখেন আমার 5টা পেজ চলে আসছে। আর এখানে আর্টবোর্ডগুলো সাজানো হয়েছিল এইভাবে, এটা 1 নাম্বার আর্টবোর্ড, এটা 2 নাম্বার আর্টবোর্ড, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার এবং এটা 5 নাম্বার আর্টবোর্ড। তাহলে একসঙ্গে দেখেন আমরা 5টা A4 পেজ নিয়ে নিছি, যেটা আমরা ফটোশপের আগের ভার্সনগুলোতে বা আগের ভার্সনগুলোতে এই সুবিধাটা ছিল না। কিন্তু ইলাস্ট্রেটরের আর আপনার আগের ভার্সন থেকে শুরু করে সবগুলোতেই একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করা যায়। আর্টবোর্ড বলতে এক একটা পেজের কথা থেকেই আমরা আর্টবোর্ড বলতেছি। একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করা যায়। এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড 1, এটা 2, 3, 4, 5 এভাবে আমরা সাজাইছিলাম। এটা হচ্ছে আর্টবোর্ডের ক্ষেত্রে গেল। আরেকটা এক্সট্রা অংশ ছিল হচ্ছে ব্লিড। এখানে আর্টবোর্ড 1 দিয়ে দিলাম। যেমন আমরা ফ্লায়ারের জন্য কত ব্লিড নিতাম, ফটোশপে ফ্লায়ারের জন্য কত ব্লিড নিতাম, ফ্লায়ারের জন্য আমরা ব্লিড ফটোশপের জন্য নিতাম 0.25। এটা নিলাম দুটার দিকে, ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুটার জন্যই ব্যবহার হতো। কিন্তু এখানে 4টা ব্লিড 4-5 থেকে নিতে হচ্ছে, এই জন্য 0.25 এর অর্ধেক হচ্ছে 0.125। তাহলে সেই হিসাবে যদি আমরা এখানেও ব্লিড নিতে পারি তাহলে 0.125 দিয়ে দিলাম। আর এখানে লক শিকল যদি অন রাখেন প্রত্যেকটাতেই ব্লিড অটোমেটিক নিয়ে নিচ্ছে। এবার যদি ওকে করি দেখেন তাহলে এখানে অটোমেটিক্যালি ভাবে ব্লিডের গাইড সহ চলে আসছে। যখন আমরা প্রিন্ট ডিজাইন করব তখন এখান থেকে আমরা ব্লিডটা নিতে পারি। তাহলে দেখেন এখানে এক্সট্রা ফিচার আমি এক্সট্রা ভাবে আসতেছে, আপনার আর্টবোর্ড আসতেছে ফাইল ক্রিয়েটিং এর ক্ষেত্রে, এবং তার সাথে আসতেছে ব্লিডও আপনি এখান থেকে নিতে পারতেছেন। আপাতত ফাইল সেটিং বা নতুন ফাইল নেওয়ার জন্য এতটুকুই, পরে আমরা আরো যাব। তাছাড়া এখানে নিউ থেকে নিউ ফ্রম টেমপ্লেটে যখনই আসবেন পূর্বে থেকে কিছু টেমপ্লেট তৈরি করে রেখে দিছে ফটোশপ, পূর্বে থেকে কিছু আপনার জন্য টেমপ্লেট তৈরি করে রেখেছে। যেমন আমি বিজনেস কার্ডের জন্য ডিজাইন করতে যাচ্ছি, আমাদের কিন্তু প্রত্যেকবারে সাইজ নিতে হতো ফটোশপে, কিন্তু আপনি ইলাস্ট্রেটর না নিলেও হবে। যখন নিউ ফ্রম টেমপ্লেটে ক্লিক করলাম তখন একটা ফোল্ডার চলে আসতেছে। এখান থেকে দেখেন এই যে দেওয়া আছে ব্রোশিয়ার, বিজনেস কার্ড আছে কি, বিজনেস কার্ড থাকার কথা, এই যে বিজনেস কার্ড, এখান থেকে এটা নিউ করলাম। তাহলে দেখেন বিজনেস কার্ডের যতগুলো সাইজ আছে আপনার সব সাইজগুলো নিয়ে অটোমেটিক্যালি তৈরি করে দেওয়া হয়েছে। যেমন হরিজন্টাল ভাবে তৈরি দেওয়া হয়েছে, ভার্টিক্যাল ভাবে তৈরি করে অটোমেটিক তৈরি করে দেওয়া হয়েছে। সেম ভাবে ফাইল থেকে নিউ আপনি ব্রোশিওর তৈরি করতে যাচ্ছেন, এখান থেকে আপনি ব্রোশিওরে ক্লিক করে ওকে দেন। তাহলে ব্রোশিওরের জন্য সাধারণত যে পেজগুলো হয় দেখেন 3টা অংশ হয়ে থাকে, ট্রাইফর ব্রোশিওরগুলো যেমন আমরা করছি অটোমেটিক ভাবে এখানে গাইড সহ আমাদের দিয়ে দিছে কিন্তু। তাহলে এখান থেকেও আপনারা নিউ ফ্রম টেমপ্লেট এখান থেকেও করতে পারেন। তাহলে আমি আর্টবোর্ড নিয়ে দুটা পেজ রাখি,
দুটার মধ্যেই কাজগুলো করব। এটাতে রাখলাম 5টার আর্টবোর্ড, গ্রিড রাখবো না। আচ্ছা, গ্রিড সহ ওকে হয়ে গেছে। আচ্ছা, 5টা আউটপুট নিলাম, ওকে। এবার ফটোশপের মতো ইলাস্ট্রেটর ইন্টারফেসটা আসি, কেননা প্রায় সেম, এই জন্য দ্রুত একটু বলবো, কেননা ফটোশপের ক্ষেত্রে ইন্টারফেসটা আমরা দেখছি। তাহলে এখানে আসি, উপর থেকে সেম বলা হয়, মেনু বার বলা হয় থাকে, আর এখানে এক্সট্রা কিছু অপশন আছে যেটাকে, তাহলে উপরে যেটা অপশন আছে সেটাকে মেনু বার, এইদিকে আউটপুটগুলো আপনি কিভাবে সাজাবেন সেই অপশনটা। ঠিক নিচের যেটাকে আছে এটাকে আপনি অপশন বারও বলতে পারেন বা কন্ট্রোল প্যানেলও বলতে পারেন, কারণ আমরা যে অপশনটা এখানে যে টুলটা ক্লিক করব সেই অনুযায়ী এখানে অপশনগুলো বা এগুলা চলে আসতেছে, বা এই জন্য উপরেরটাকে হচ্ছে এটা অপশন বারও বলতে পারেন, কন্ট্রোল প্যানেলও বলতে পারেন। এই পাশেটা হচ্ছে টুল বার, আর এই পাশেটা ঠিক আগে যেভাবে বলছিলাম ঠিক হচ্ছে ফ্লোটিং প্যানেল। এখানে আরেকটা এক্সট্রা আছে সার্চ বক্স, ফটোশপে কিন্তু আমরা এটা এই সার্চ বক্সটা ছিল না, 2020-এ আছে কিনা জানি না। এখানে এক্সট্রা একটা অপশন আছে সার্চ বক্স। এই সার্চ বক্সের মাধ্যমে আপনি যে কোনো বিষয় যদি সার্চ করেন, এটা সরাসরি অ্যাডোবি স্টকের মধ্যে সার্চটা চলে যাবে। যেমন আমি যদি এখানে ফ্লায়ার লিখে সার্চ করি, FLYER ফ্লায়ার লিখে সার্চ করে দেখেন, যে কোনো ব্রাউজারে অ্যাডোবি ওয়েবসাইটের মাধ্যমে এটা ফ্লায়ার লিখে সার্চটা সরাসরি চলে যাচ্ছে। এই যে ফ্লায়ারের অনেকগুলো ডিজাইন তাদের ওয়েবসাইট থেকে অ্যাডোবি স্টক থেকে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সার্চের একটা এক্সট্রা অপশন। আর এদিক থেকে আপনারা কিভাবে জি ভাই, সরাসরি ভাই ইয়ে করা যাবে, কপি পেস্টের মধ্যে চলবে। জি জি হ্যাঁ, এখান থেকে আপনি কোনো কিছু, জি এখান থেকে কোনো কিছু সার্চ করলে আপনার সরাসরি ব্রাউজারের মাধ্যমে চলে আসবে। ঠিক একইভাবে আপনি যদি এখানে লোগো লিখে সার্চ করেন, আপনার যে লোগোর আইডিয়ার একটা প্রয়োজন হয়ে থাকে, তাহলে ব্রাউজারের মধ্যে এখানে এসে আপনাকে লোগোগুলো ওদের ওয়েবসাইট থেকে লোগো ডিজাইন বা এগুলা শো করাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার এদিকে সার্চ বার থেকে সুবিধা। তাছাড়া আমরা আরেকটু এখান থেকে আরেকটা জিনিস বলার জন্য গুরুত্বপূর্ণ, এই যে নিচের দিকে যে এটা তো আমরা জানি টাইটেল বার, যে পেজে আছে সেটা একটা টাইটেল বার। নিচের দিকে দেখেন এখানে একটা পেজের অপশন আছে, যেটা আমাদের ফটোশপে ছিল না। এখানে কত দেওয়া আছে 1, অর্থাৎ আমার বর্তমানে 1 নাম্বার আর্টবোর্ডে আছে। আমার এখানে টোটাল কয়টা আর্টবোর্ড আছে? 5টা আর্টবোর্ড। যখন আমি এই যে এটাতে ক্লিক করতেছি, তখন এই এখানে কত লেখা আসছে 3, তার মানে আমি 3 নাম্বার আর্টবোর্ডে অবস্থান করতেছি। আপনি এখানে লিখেও যে কোনো আর্টবোর্ডে যেতে পারেন, তার মানে আমাকে 5 নাম্বার আর্টবোর্ডটা এখন চলে আসছে। আর আর্টবোর্ড নিয়ে যখন কাজ করব তখন আরেকটু ডিটেলসে আসবো, তাহলে নিচ থেকে আপনি আপনার ইচ্ছা মতো আর্টবোর্ডে যেতে পারেন। তাহলে আস্তে আস্তে এখন সামনের দিকে আগাই। এখানেও আমরা ফটোশপের যেভাবে টুলগুলো আছে প্রায় সেম। এখানে যেমন ফটোশপে আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে আনডো করতাম, আর ইলাস্ট্রেটরে শুধুমাত্র কন্ট্রোল জেড দিয়ে আমরা আনডো করব ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। এখন আরেকটা জিনিস দেখাই, ফটোশপে কি হয়, আমরা আর্টবোর্ড বা পেজের বাইরে কাজ করতে পারি না। ফটোশপে আর্টবোর্ড বা পেজের বাইরে কাজ করতে আমরা পারি না। যেমন এখানে আমি একটা শেপ নিলাম, এটা রেড কালার নিচ্ছি, এই যে এখানে একটা আমি কি নিচ্ছি, শেপ নিচ্ছি। শেপটা দেখেন আমি যখনই পেজের বাইরে নিয়ে যাচ্ছি কি হচ্ছে, আমার পেজটা শেপটা কি হচ্ছে, ঢেকে যাচ্ছে। শেপ বাইরে নিয়ে যাচ্ছে, শেপটা আমার ঢেকে যাচ্ছে। কিন্তু যদি আমরা ঠিক একইভাবে আমরা একটা এখানেও একটা শেপ নেই, এখানে একটা শেপ নিলাম, এই শেপটা যখন আমি আর্টবোর্ডের বাইরে যাচ্ছে, এবার কিন্তু দেখেন এটা কি ঢেকে গেছে, যায়নি, অর্থাৎ এটা বাইরেও দেখা যাচ্ছে। আপনি তাহলে ফটোশপে ইলাস্ট্রেটর আপনি কি করতে পারতেছেন, আর্টবোর্ডেও বাইরেও আপনি কাজ করতে পারতেছেন। এটা হচ্ছে আরেকটা বিশাল সুবিধা। ইলাস্ট্রেটর আমরা আর্টবোর্ডের বাইরেও কাজ করতে পারি, কিন্তু ফটোশপে আমরা যখন আর্ট পেজ শুধুমাত্র আমাদের পেজের মধ্যেই কাজ করতে হইতো, যখন আসছে পেজের বাইরে গেলেই সেটা আমাদের মুছে যাচ্ছে। তাহলে ইলাস্ট্রেটর আমরা অনেকগুলো যখন কাজ করব, লোগো তৈরি করব, আমাদের আলাদা আলাদা জিনিসগুলো বাইরে রেখে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে ইলাস্ট্রেটর আরো একটা সুবিধা। জুমের বিষয়গুলো ফটোশপে আমরা যেভাবে জুম করতাম ঠিক সেভাবে এখানেও জুম করা হয়ে থাকে, কয়েকভাবে জুম করা যায়। তাহলে ফটোশপের জুম যেভাবে করতাম, এক হচ্ছে অল্টার চেপে আপনি মাউসের চাকা যখন ঘোরাবেন তখন জুম হবে, অল্টার চেপে মাউসের চাকা যখন ঘোরাবেন, আমি শর্টকাট বলতেছি, এখন আপনারা যেহেতু জানেন, অল্টার চেপে মাউসের চাকা ঘোরালে জুম হবে। ঠিক একভাবে কন্ট্রোল চেপে আপনি যদি প্লাস বাটন চাপেন এবং কন্ট্রোল কিবোর্ড শর্টকাটটা অন করে দিই, এইটা ওকে, কন্ট্রোল চেপে যখন আপনি প্লাস বাটন চাপবেন তখনও আপনার জুম হবে, মাইনাস হবে,
অল্টার চেপে জুম ইন জুম আউট, তারপরে কন্ট্রোল স্পেস বাটন ধরেও আপনি জুম ইন জুম আউট করতে পারেন। এখানে একটা দেখেন, এই যে এখানে জুম ইন জুম আউট করতেছে আমি, এটা যদি আপনার জিপিইউ প্রিভিউ না হয় তাহলে কিন্তু এভাবে স্পষ্টভাবে জুম ইন জুম আউট হবে না। এই যে প্রিভিউ অন জিপিইউ এখানে ক্লিক করতেছে, এবার দেখেন আগের মতো করে কিন্তু জুম ইন জুম আউটটা হচ্ছে না। এই জন্য ফ্রিলি যদি আর কি আপনি জিপিইউ প্রিভিউ করেন, অর্থাৎ গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট, তাহলে আপনার ফুললিভাবে সুন্দরভাবেই কাজ করবে। আর সাধারণত ডিফল্ট ভাবে জিপিইউ প্রিভিউই থাকে, তাহলে সুন্দরভাবে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। এটা একটা, ঠিক একইভাবে এর পাশে একটা জুমের একটা আইকন আছে, যেটাকে আমরা জুম টুল বলতেছি। এটা দিয়েও আপনি সিম্পল ভাবে জুম ইন এবং জুম আউট করতে পারেন। আর যে ওই অবস্থায় আপনি অল্টার চাপেন তাহলে এটা মাইনাস হবে, আর যদি ছেড়ে দেন তাহলে প্লাস হবে। তাহলে আমরা ফটোশপে যেভাবে জুম করছিলাম ঠিক সেভাবে আমরা এখানেও জুম করতে পারি। আর প্যান, ডকুমেন্ট প্যান কোনটাকে বলছে, এই যে সরাচ্ছি, এটাকে সরাচ্ছে, এটা হচ্ছে ডকুমেন্ট প্যান। এখানে ডকুমেন্ট প্যানের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করছেন আপনারা, দেখেন ফটোশপের ক্ষেত্রে আমার পেজটা যখন জুম ইন অবস্থায়, এখন দেখেন আমি পেজটাকে এই যে দেখেন স্পেস চাপছে, বর্তমানে আমি আছি ফটোশপে, স্পেস চাপতেছে, পেজটা আমার সরাইতে পারতেছি না। দেখেন চাইলেও আমি পেজটা সরাইতে পারতেছি না, পেজটা ছোট অবস্থায় আছে। এই জন্য যখন পেজটা আমার জুম হচ্ছে তখন আমি সরাইতে পারতেছি, কিন্তু জুম আর যখন পুরো পেজটা আমাকে শো করাচ্ছে তখন আমি সরাইতে পারতেছি না। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে পেজ ছোট থাকুক আর বড় থাকুক আমরা ইচ্ছা মতো সরাইতে পারতেছি। আমি জাস্ট ফটোশপ এবং ইলাস্ট্রের মধ্যে পার্থক্য করে তুলে ধরতেছি আপনাদের সামনে। তাহলে জুম গেল, ডকুমেন্ট প্যান গেল। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন ইলাস্ট্রেটর সম্পর্কে? ফ্রিলি প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, তাহলে ফটোশপ ইলাস্ট্রেটর এদিক থেকে পার্থক্যগুলো তুলে ধরলাম। এবার আমরা একটু আস্তে আস্তে কাজের মধ্যে চলে আসি, আমরা আস্তে আস্তে কাজের দিকে চলে আসি। ডিফল্ট কালার নিয়ে নিলাম। দেখেন উপরের যে এটা আছে এটাকে বলা হয় সিলেকশন টুল, আর ফটোশপে এটাকে বলা হচ্ছে মুভ টুল। প্রায় সেমই কাজ, তবে সিলেকশন টুলের এক্সট্রা কিছু কয়েকটা কাজ করা যায়, প্রত্যেকটা কাজই একটা একটা করে আমি বর্ণনা করব। তাহলে এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি। এখানে দেখেন যে তীরগুলো আছে এটার ভিতরেও কোনো অপশন আছে, যেমন ফটোশপের এটার উপর আমরা কি করতাম, চেপে ধরে থাকলে কিংবা একটা ক্লিক চেপে ধরে থাকলে অপশনগুলো, যে তীরের মধ্যে অপশনগুলো আছে সেটা আসতো। আর এটার ক্ষেত্রে সেম, আপনি যখন চেপে ধরে থাকবেন তখন অপশনগুলো আসবে, কিংবা আপনি যদি উপরে রাইট বাটন ক্লিক করেন, মাউসের ডান বাটন ক্লিক করেন, তারপরেও সেখানে অপশনগুলো আপনাকে শো করাবে। এখানে একটা এক্সট্রা ফিচার হচ্ছে, আপনি যখন ক্লিক করতেছেন এখানে দেখেন শেষের দিকে একটা তীরের মতো চিহ্ন আছে, এই তীরটা দিয়ে টুলগুলোকে আপনি বাইরে নিয়ে আসতে পারবেন। দেখেন এটাও আমরা বাইরে নিয়ে আসতে পারতেছি। ঠিক টেক্সট টুলের ভিতর যে অপশনগুলো আছে, মাউসের বাটন আমি চেপে ধরে আছি, অনেকগুলো অপশন, আমাকে বারবার এভাবে যাচ্ছি রাইট বাটন ক্লিক করতেছি, সময় লাগতে পারে। যেটা আপনার বেশি প্রয়োজন এখান থেকে এই তীরের বাটনে ক্লিক করেন, তাহলে ওখানকার অপশনগুলো আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারতেছি। এটা হচ্ছে এখান থেকে আরেকটা সুবিধা। তাহলে এখান থেকে আমি ভেক্টর এবং রাস্টারের এটারও পার্থক্যটা দেখাই। একটা আমি স্টার নিলাম, স্টার নেওয়ার পরে ওকে এখানে একটা স্টার নিলাম এবং এটার পয়েন্টগুলো আমি বাড়ায় নিচ্ছি। আচ্ছা এতগুলো নিব না, স্টার নিয়ে পয়েন্টগুলো বাড়ায় নিলাম এবং এটা আমি কালার দিয়ে দিই। ওকে রেড কালার দিলাম। এটার একটা আমি কপিও করে নিলাম, তারপরে আমি রাস্টারাইজ করে দিচ্ছি, এটা ইফেক্ট থেকে রাস্টারাইজ সেম করে মধ্যে রাখলাম। এখন দেখেন জুম আউট করলে আমি তেমন পার্থক্য পাচ্ছি না, যখন জুম ইন করতেছি সেম। তাহলে দেখেন এই যে এই পাশে আসছে রাস্টারাইজ, অর্থাৎ ফটোশপের মতো, তাহলে যখন আমরা রাস্টারাইজ করতেছি সেটাও কিন্তু ইলাস্ট্রেটরে ফেটে যায়। আর যখন এটা ভেক্টর থাকতেছে জুম ইন করলে কখনোই ফাটতেছে না। এটাই হচ্ছে ইলাস্ট্রেটরের সবচেয়ে বেশি জিনিসটা আমাকে ভালো লাগে, যতই জুম করি না কেন কখনো সবসময় এটা কখনো ফেটে যায় না। ওই যে ভেক্টর এবং রাস্টারের মধ্যে পার্থক্যটা এটাই। আজকে আমরা শুধুমাত্র সিলেকশন টুলের কাজগুলাই শিখবো, সিলেকশন টুলের, বা যেটাকে আমরা মুভ টুল বলতে পারি। মুভ টুল বললে আবার ভুল হবে, কারণ সিলেকশন টুলের কিছু এক্সট্রা কিছু ফিচার আছে। আপনি কালার সিলেক্ট করছেন কিভাবে? কোনটা? কালার। এই যে এখান থেকে কালার সিলেক্ট করলে কালার সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, কালারের বিষয়টা আসবো। ইলাস্ট্রেটরে কয়েকদিন আমরা কালার নিয়ে কাজ করব না, কয়েকটা দিন পর কালার নিয়ে কাজ করবো, শুধু সাদা কালোতেই বেশিভাবে কাজ করব। দেখেন আমি তাহলে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টুল আমি শিফট চেপে নিলাম, শিফট চেপে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিছি। আমরা যখন ট্রান্সফর্ম করতাম ফটোশপের ক্ষেত্রে
এটা দেখেন মুভ টুলে আমি ক্লিক করছি, সিলেক্টও করলাম। আর সবচেয়ে মজার বিষয় বলা হয়নি, আমরা ফটোশপে লেয়ার নিয়ে কাজ করতাম, আর ইলাস্ট্রেটর আপনি লেয়ার ছাড়াও কাজ করতে পারবেন, লেয়ারের আপনার প্রয়োজন নাই। ইলাস্ট্রেটরে আপনার লেয়ারের প্রয়োজন নাই বললেই চলে। আর ইলাস্ট্রেটরে যে লেয়ার নাই সেটাও ভুল হবে, ইলাস্ট্রেটরও লেয়ার আছে, ইলাস্ট্রেটরও লেয়ার আছে, যেটা হচ্ছে এই যে এই পাশে। আমরা ইলাস্ট্রেটরে লেয়ার বেস কাজ করব না। আর আপনার যদি মনে হয় যে লেয়ার বেস কাজ করা ছাড়া ভালো লাগে না, সেক্ষেত্রে আপনি ইলাস্ট্রেটর লেয়ার বেস কাজ করতে পারবেন, কিন্তু আসলে ইলাস্ট্রেটরে লেয়ার বেস কাজের প্রয়োজন পড়ে না ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। তবে কিছু কিছু কাজ আছে সেগুলোর ক্ষেত্রে একটু লেয়ারের বিষয়ে গুরুত্ব দিতে হয়, যেমন পোর্ট্রেট ডিজাইন, এগুলোর ক্ষেত্রে লেয়ারের বিষয়গুলো একটু গুরুত্ব দিতে হয়। তাছাড়া ইলাস্ট্রেটরে আমাদের লেয়ারের কোনো প্রয়োজন পড়ে না, আপনি সরাসরি উইথাউট লেয়ার ছাড়াই আপনি কাজ করতে পারবেন। দেখেন আমরা যখন মুভ টুল দিয়ে এটা ক্লিক করতাম এটা কিন্তু হতো না, আমাদের কন্ট্রোল টি দিয়ে এটা এই ছোট বড় করার অপশনটা আমাদের আনতে হইতো। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এটা নাই, আপনি এই সিলেকশন টুল দিয়ে যখনই ক্লিক দিচ্ছেন তখন এটা অটোমেটিক্যালি ভাবে ফটোশপের কন্ট্রোল টির মতো অপশনগুলো চলে আসতেছে। তাহলে যখনই আমরা ক্লিক করতেছি তখন একটা পুরো একটা বক্স চলে আসতেছে সাইড থেকে, এই যে বক্সটা আসতেছে এটাকে বলা হয় বাউন্ডিং বক্স। তাহলে যে বক্সটা আসছে এটার নাম হচ্ছে, এটাকে বলা হয় বাউন্ডিং বক্স। আর এই বক্সগুলোর মধ্যে এই যে সাইডে ছোট্ট ছোট্ট করে আবার এক একটা করে ঘর দেখতে পাচ্ছি, টোটাল 9টা ঘর, কটা 1 2 3 3 3 6 7 8টা ঘর দেখতে পাচ্ছি। এই ছোট্ট ছোট্ট করে একটা ঘর আছে, এই ঘরগুলোকে বলা হয় রিসাইজ হ্যান্ডেল, অর্থাৎ আমরা রিসাইজ করার জন্য এটাকে বলা হচ্ছে রিসাইজ হ্যান্ডেল। এই ঘরটা হচ্ছে রিসাইজ হ্যান্ডেল, আর পুরোটাকে একসঙ্গে বলা হচ্ছে বাউন্ডিং বক্স। আমরা যখনই ক্লিক করতেছি তখনই কিন্তু এটা চলে আসতেছে। এখন আমি এটার আরেকটা নিলাম, তাহলে সিলেকশন টুলের প্রধান কাজ হচ্ছে সে সিলেকশন করতে পারে, সিলেক্ট করতে পারে। তাহলে দেখেন আমার যখন এটা প্রয়োজন হলো তখন এটাতে ক্লিক করতেছে, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা ক্লিক করতেছে, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এক নাম্বার কাজ হচ্ছে আমরা সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি। এক নাম্বার কাজ সিলেক্ট করতেছে, এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারতেছে, এটা হচ্ছে এক নাম্বার কাজ। এরপর হচ্ছে আমরা সিলেকশন টুল দিয়ে রিসাইজ করতে পারি, অর্থাৎ ছোট করতে পারি, বড় করতে পারি। দেখেন এটা ছোট হচ্ছে, বড় হচ্ছে, ঠিক আপনি যদি শিফট চেপে কাজ করেন তাহলে পারফেক্ট রেশিওতে বড় হবে, আর আপনি যদি শিফট ছেড়ে কাজ করেন তাহলে রেশিওটা ঠিক থাকবে না, ফটোশপের মতোই। সেটা অল্টার চাপলেই দুপাশ থেকে সিম্পল ভাবে ফটোশপের মতোই দুপাশ থেকে বড় হচ্ছে। তাহলে আমরা এক নম্বরে সিলেকশন করতে পারতেছি, সিলেকশন টুল দিয়ে রিসাইজ করতে পারতেছি। তারপরে দেখেন আমরা কি করতে পারি, আরেকটা মুভ করতে পারি। যেমন এখান থেকে এখানে নিয়ে যাচ্ছে, এই সিলেকশন টুল দিয়ে মুভ করা যায়, তাহলে মুভও করা যাচ্ছে। আর আরেকটা হচ্ছে রোটেট, আমরা কন্ট্রোল টি দিয়ে রোটেট করতাম, এখানে কন্ট্রোল টি বা এমন কিছু চাপার কোনোই প্রয়োজন নেই। এখানে আসলাম, যখন এই সাইডের দিক থেকে আগের মতো এখানে রোটেট হচ্ছে, আর যখনই আমরা শিফট চাপবো এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর এটা মুভ হবে। ফটোশপে কত ডিগ্রি বরাবর মুভ হইতো, কারো কি স্মরণ আছে বলতে পারবেন? ফটোশপে যখন আমরা শিফট চেপে মুভ করতাম কত ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর মুভ হইতো? ফটোশপে হইতো আমাদের 15 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর, কিন্তু ইলাস্ট্রেটরে এটা আপনার এটা ডিফল্ট ভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর এটা মুভ হচ্ছে, যাচ্ছে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর আপনার এটা মুভ হচ্ছে। তাহলে ফটোশপ হয় সাধারণত 15 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর এবং ইলাস্ট্রেটর হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে শুধুমাত্র কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাক যেতে পারি, আর ফটোশপের ক্ষেত্রে সাধারণত কন্ট্রোল অল্টার জেড দিয়ে। তাহলে সিলেকশন টুল দিয়ে এক নম্বর সিলেকশন করা যায়, 2 নম্বরে রিসার্চ করা যায়, 3 নম্বরে মুভ করা যায়, 4 নম্বরে রোটেট করা যায়। তারপর হচ্ছে সিলেকশন টুলের মাধ্যমে আপনি কপি করতে পারবেন, ঠিক অল্টার চেপে টেনে ছেড়ে দিলেই সেটা কপি হবে, অল্টার চেপে টেনে দিলেই সেটা হচ্ছে কি হচ্ছে, কপি হচ্ছে। আর সিলেকশন টুলের সবচেয়ে মজার বিষয়টা এবার আসে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে কন্ট্রোল ডি, এটা একবার মাথায় রেখে দিতে পারেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কন্ট্রোল ডি, একটা হচ্ছে শর্টকাট, ডিতে হচ্ছে কন্ট্রোল ডি একটা খুব মজার শর্টকাট ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, আমাকে খুব ভালো লাগে, আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। দেখেন কন্ট্রোল ডিটা আপাতত দুভাবে আমরা কাজ দেখি, একটা হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আপনি সেম ভাবে মুভ করতে পারবেন এবং কপি করতে পারবেন। সেম ভাবে কি করতে পারবেন, মুভ করতে পারবেন এবং কপি করতে পারবেন। মুভ করতে পারবেন, তাহলে মুভ করতে পারবো কিভাবে, দেখেন এটাকে আমি মুভ করে শিফট চেপে এপাশে কিছুটা অংশ টেনে নিয়ে আসলাম। এবার যদি আমি কন্ট্রোল ডি চাপি, দেখেন সেম যতটা টেনে আনছি ঠিক সেভাবে এটা অটোমেটিক মুভ হয়ে যাচ্ছে, এই যে অটোমেটিক মুভ হতে আছে। তাহলে কিভাবে করতেছি আমি, কন্ট্রোল ডি, এই যে শর্টকাট কোণে লেখা আসতেছে, আমি কি বাটন চাপতেছি, ঠিক একইভাবে যদি আমি এপাশ থেকে এপাশে মুভ করে নিয়ে আসি শিফট চেপে, যতটুকু
আমি প্রায় কত ইঞ্চি 1.30 ইঞ্চি প্রায় মুভ করছি। মুভ করার পর এটা এখন আমি কন্ট্রোল ডি চাপতেছি, তাহলে দেখেন এটা ঠিক সেভাবে এটা ঠিক ততটুকু অবস্থান বরাবর এটা মুভ হয়ে যাচ্ছে। শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি, ততটুকু অংশ এটা বারবার মুভ হয়ে যাচ্ছে। তাহলে কন্ট্রোল ডি দিয়ে আমরা মুভও করতে পারতেছি। এবার আসি কপির বিষয়টা। আমি যখন অল্টার চেপে কিবোর্ড থেকে অল্টার চেপে আমি এ পাশ থেকে একটা কপি করলাম হালকা একটু ফাঁকা রেখে, এই অবস্থায় এটা সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল ডি চাপতেছি। এবার দেখেন কি হচ্ছে, একটা করে কপি হচ্ছে। কপি হয়েছে না? তাহলে কন্ট্রোল ডি দিয়ে আমরা একই অবস্থান বরাবর যতটুকু দূরত্বে আমরা কপি করছি ঠিক সেটা বরাবর আরেকটা করে ডুপ্লিকেট কপি হতেই থাকে। তাহলে আমরা একটা ছোট্ট একটা জিনিস তৈরি করে ফেলি। এখান থেকেই নিলাম, এটা এখানে রাখলাম, অল্টার চেপে এটা আমি কপি করলাম, এখানে রাখলাম। এবার আমি কন্ট্রোল ডি বারবার প্রেস করতেছি, বা চেপে ধরে থাকলেও হয়, চেপে ধরে থাকলেও হবে। এখান থেকে এটা করলাম। এবার পুরাটা সিলেকশন করে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই বলেন। কিবোর্ডের একটা অপশন দেন না যে কোন সময় কোন জি এটা চালু করা আছে, চালু করা আছে ভাই। তাহলে অল্টার চেপে, জি চালু করা আছে জি ভাই, এই যে কোণে লেখা আসতেছে। তাহলে দেখেন কন্ট্রোল ডি দিয়ে আমরা প্রত্যেকটাকে এটাকে কপি করলাম। ঠিক একইভাবে উপর থেকে আমি এবার মুভ মিডিলে নিয়ে নিই, অল্টার চেপে আবার সাথে শিফট চেপে এখানে নিচে আমি মুভ করলাম। এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এবার কন্ট্রোল ডি প্রেস করি বা চেপে ধরে থাকলেও হবে। তো দেখেন এখানে আমরা আবার ঘর বাই ঘর একটা অপশন চলে আসতেছে। তারপর এখান থেকে আমি ঠিক মিডিল বরাবর এটা মিডিল করে নিলাম। এখন চাইলে আপনি সরাসরি ছোট বড় করতে পারতেছেন। তাহলে দেখেন আমরা কত দ্রুত একটা কাজ ইলাস্ট্রেটরে করে ফেলতে পারতেছি, একটা ঘর বাই ঘর এটা কত দ্রুত করতে পারতেছি। ফটোশপে তেমন ভাবে এই সুবিধাটা ছিল না বললেই চলে। করা যায়, ফটোশপে করা যায়, একদিন দেখাইছিলাম যেদিন আমরা ফুড ফ্লায়ারের ডিজাইনটা করছিলাম। তাহলে কত দ্রুত আমরা এখান থেকে ঘর বাই ঘর একটা কাজ করতেছি, সেটা হচ্ছে কন্ট্রোল ডি শর্টকাটের মাধ্যমে। ঠিক একইভাবে আরো আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন এখান থেকে আমি এটা বাইরে বের করে নিচ্ছি আমি, যেন আমার কাজ করতে সুবিধা হয়। এখান থেকে আমি হেক্সাগন একটা নিলাম, ওকে। এটার ক্ষেত্রে আমি যেমন এটা উপরের দিকে রাখলাম, রাখার পরে এটা আমি অল্টার চেপে নিচে একটা কপি নিলাম। ঠিক দূরত্ব বরাবর কপি করার জন্য কন্ট্রোল ডি চাপতেছি, কন্ট্রোল ডি চেপে ধরলেও পারবেন, কন্ট্রোল ডি চাপলেও হবে। তাহলে দেখেন এটা বারবার কি হয়েছে, কপি হয়ে গেছে। ঠিক আবার সবগুলোকে সিলেক্ট করতেছি, উপর থেকে ড্র্যাগ করে মাউসের বাটন কন্ট্রোল কোনো কিছু চাপার দরকার নেই, সবগুলা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে জুম করে নিচ্ছি, আবার অল্টার চেপে এটা আরেকটা আমি কপি করলাম এবং এটা এপাশে এখানে অনুমান করে বা সাথে শিফট চেপেও আপনি বসাইতে পারবেন। এখান থেকেও আমি এটা বসাই দিলাম। এখন আবার পুরোটা সিলেক্ট করে অল্টার এবং শিফট চেপে সমানভাবে এখানে আমি আরেকটা কপি করে নিলাম। কপি করার পর এখন দেখেন আমি কন্ট্রোল ডি চাপতেছি, দেখেন খুব মজার ভাবে আরো একটা জিনিস আমাদের প্যাটার্ন বাই প্যাটার্ন চলে আসতেছে। এবং কন্ট্রোল এ দিয়ে সবগুলো আপনি একসঙ্গে সিলেকশন করতে পারেন। পুরোটাই করলাম বা যেদিক থেকে করেন এদিক থেকে, ঠিক সিম্পল ভাবে দেখেন কত দ্রুত আমরা ইলাস্ট্রেটর দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। এখন কালারের বিষয়টা দেখাই দিই। কালারের বিষয়টা সিম্পল ভাবে আমাদের যখন ফটোশপের ক্ষেত্রে এখানে ছিল একটা ফরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার ছিল কোনটা, উপরেরটা ফরগ্রাউন্ড কালার, নিচেরটা ছিল ব্যাকগ্রাউন্ড কালার। কিন্তু ফটোশপে ইলাস্ট্রেটর একটু ভিন্ন। উপরেরটা আপনার ঠিক আছে ফিল কালার, আর নিচেরটাকে বলা হয় স্ট্রোক কালার। উপরেরটা হচ্ছে ফিল কালার, নিচেরটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল এবং স্ট্রোক কি আপনাদের ফটোশপে বলছিলাম। স্ট্রোক হচ্ছে ভিতরেরটাকে বলা হচ্ছে স্ট্রোক, আর বাইরের অংশটাকে বলা হচ্ছে ফিল। বাইরে যে একটা রাউন্ড বা বর্ডার যেটাই বলেন সেটা হচ্ছে ফিল, আর ভিতরটা হচ্ছে স্ট্রোক। এখন দেখেন আমি যখন ফিল কালার দিতে যাব তখন আমি এটা পুরোটা সিলেক্ট করলাম, যে ফিল সিলেক্ট থাকতে হবে। ফিলটা উপরের দিকে আছে, ফিল কালার সিলেক্ট থাকলো, এখান থেকে আপনি যেই কালারটা দেন না কেন সেই কালারটাই এখানে চলে আসবে। এখান থেকে আমি গ্রে কালার সিলেক্ট করতেছি,
গ্রে কালার সিলেক্ট করলাম, তাহলে দেখেন এটা পুরোটাই গ্রে কালার হয়ে গেল। তারপরে দেখেন এই ফটোশপের ক্ষেত্রে আমরা কিভাবে সিলেক্ট করতাম লেয়ার, ফটোশপে কিন্তু আমরা কিভাবে লেয়ার সিলেক্ট করতাম, এখান থেকে একটা একটা করে যে লেয়ার সিলেক্ট করার প্রয়োজন হতো, এখানে আমি রেক্টেঙ্গুলার সিলেক্ট করব, লেয়ার 3 সিলেক্ট করব, তাহলে কন্ট্রোল চেপে চেপে করতাম। আর যে সবগুলো অ্যাকশন করতাম শিফট চেপে চেপে করতাম। কিন্তু ইলাস্ট্রেটর একটু ভিন্ন। ইলাস্ট্রেটর আপনি কোনো সিলেক্ট করতে চাইলে আপনাকে শিফট চেপে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এটা সিলেক্ট করলাম, যেটা যেটা যেখান থেকে আপনার র্যান্ডমলি ভাবে যেটা সিলেক্ট করার ইচ্ছা, তাহলে আপনাকে ইলাস্ট্রেটরে কি চেপে সিলেক্ট করতে হচ্ছে, শিফট চেপে সিলেক্ট করতে হচ্ছে। ঠিক এই কয়েকটাকে আমি এখন ধরে রেড কালার দিয়ে দিলাম। তাহলে ইলাস্ট্রেটর সিলেক্ট করার জন্য হচ্ছে আপনার শিফট বাটন চাপতে হবে। তাহলে ইলাস্ট্রেটর ক্লাস আজকে এখন এতটুকুই। এখন আমি যতটুকু দেখাইলাম আপনারা এই কাজগুলো প্র্যাকটিস করবেন এবং কিছুক্ষণ পরে আমি আপনাদের প্রশ্ন করব এবং স্ক্রিন শেয়ার করে আপনাদের করতে বলবো। তাহলে কোনো কিছু যে কোনো যে কারো যতটুকু দেখাইলাম এগুলোর মধ্যে থেকে প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। ফটোশপ আর ইলাস্ট্রেটর কিন্তু প্রায় সেম। কোনো প্রশ্ন নাই? আচ্ছা ঠিক আছে, তারেক ভাই কি আছেন? তারেক ভাই তাহলে ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে মেইনলি পার্থক্যটা কি বলেন দেখি? হ্যালো, ফটোশপ জি ভাই। হ্যাঁ ঠিক আছে, সহজ দুইটাই ভাই সহজ করতে পারলে। তারেক ভাই দুটার মধ্যে মেইনলি পার্থক্য কি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে? ফটোশপ আর ইলাস্ট্রেটর বা ইলাস্ট্রেটরের কাজ অনেক সহজে করা যায় আর কি, তাড়াতাড়ি দ্রুত করা যায়। এটাই পার্থক্য। ঠিক আছে ঠিক আছে, এদিকে কেউ বলতে পারবেন যে পার্থক্যগুলো আমি শুরুর দিকে বলছিলাম, শুরুর দিকে পার্থক্যগুলো? বলবো ভাইয়া? হ্যাঁ বলেন অবশ্যই। ফটোশপ হচ্ছে রাস্টার, আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, যেটা মানে ফটোশপের মধ্যে আমরা যদি জুম করি বেশি তাহলে পিক্সেল গুলা ফেটে যাবে, আর ইলাস্ট্রেটরের মধ্যে যতই জুম করা হয় পিক্সেল গুলা ফাটবে না। তার জন্য নরমালি প্রিন্ট আইটেম যেগুলো সেগুলোর জন্য ইলাস্ট্রেটরে কাজ করাটা বেটার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে এই ধরনেরই একটা উত্তর আশা করতেছিলাম, যেটা আপনাদের শুরুর দিকে ইমেজ দিয়েও আমি বলছিলাম। তাহলে মেইন পার্থক্য হচ্ছে আমাদের ফটোশপ হচ্ছে আমাদের ভেক্টর বেস সফটওয়্যার না, ইলাস্ট্রেটর হচ্ছে আমাদের এই যে ইমেজটা দেখেন এটা হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার আর এটা হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার। তাহলে ইলাস্ট্রেটর হচ্ছে মেইন পার্থক্য হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর সফটওয়্যার, ফটোশপ হচ্ছে রাস্টার সফটওয়্যার। ফটোশপ ফটো এডিটিং এর জন্য মূলত ব্যবহার হয় এবং ইলাস্ট্রেটর ব্যবহার হয় ইলাস্ট্রেশনের জন্য। তাছাড়া এখানে ফটোশপের কিছু ফরম্যাট দেওয়া আছে, রাস্টার সাইজেরও কিছু ফরম্যাট দেওয়া আছে। এটা হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে মেইনলি পার্থক্য। তাছাড়া ইলাস্ট্রেটরে আপনি যতই জুম করেন না কেন সেটা কখনোই ফেটে যাবে না, এটা আপনার আর্টবোর্ড বা বিলবোর্ড যতই জুম করেন কখনো ফেটে যাবে না। এমনকি আমরা ইলাস্ট্রেটর 64,000% জুম করতেছি তাও ফাটতেছে না। আর ফটোশপের ক্ষেত্রে আপনি 32,000% জুম করতেছেন তাও সেটা কিছু একটা অংশ পরপর এক সময় এটা আপনি অনেক বেশি রেজুলেশন নেন, আপনি 1000 বাই 1,00,000 বাই রেজুলেশন নেন, কিন্তু 1,00,000 বাই 1,00,000 রেজুলেশন যখন আপনার জুম করতে করতে বেশি হয়ে যাবে তখন কিন্তু সেটা তখনও ঠিকই ফেটে যাবে, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সেটা কখনোই ফেটে যাবে না। ইলাস্ট্রেটরে আমরা আর্টবোর্ডের বাইরে কাজ করতে পারি, দেখেন আর্টবোর্ডের বাইরে আমি এটা কাজ করতে পারতেছি, এই যে আর্টবোর্ডের বাইরে কাজ করতে পারতেছি, কিন্তু ফটোশপে আমি আর্টবোর্ডের বাইরে কাজ করতে পারি না। ঠিক আছে, আর তাহলে আপনারা এটা প্র্যাকটিস করেন, একটু পরে আমি করতে বলতে পারি বা এক্ষেত্রে যেহেতু আমাদের তুলনামূলক হোমওয়ার্ক আমরা রাখবো না। এখানে নতুন একটা টেবিল, এখানে উইনরার WIN উইন RAR এই চলে আসছে নিচ থেকে, ওইটা না, হ্যাঁ এটা উইনরার যান, এটা দিব ভাইয়া? হ্যাঁ যান, এখান থেকে ডাউনলোড উইনরার নিচ থেকে দেন ডাউনলোড, ইমেল দিতে হবে না, ওয়েট করেন একটা ডাউনলোডের অপশন চলে আসবে। জি আসছে ভাইয়া। ওকে, 3.1 MB। খুবই ছোট সফটওয়্যার, ওটা ইনস্টল করে নেন তাহলে ওই সফটওয়্যারটা ব্রাউজ করতে পারবেন আপনারা।
আরেকটা জিনিস এখানে যারা বলছে যারা যারা ফটোশপ অতটা শিখেননি, আপনি শুধু ইলাস্ট্রেটর নিয়ে থাকেন, ইলাস্ট্রেটর নিয়ে অনেক কিছুই করতে পারবেন। নাহিদ ভাই, আপনি কি ইলাস্ট্রেটর ইনস্টল করতে পারছেন? ভাইয়া আসলে ওয়াইফাই চলে গেছিল তো, আর কারেন্টও নাই, সেই জন্য এখন আসছে আবার। তারপর রুবেল মিয়া ভাই, আপনি ইলাস্ট্রেটর ইনস্টল করতে পারছেন? টুটুল ভাই, হ্যাঁ ভাই বলেন। 17 চলবে, 64 বিটের 4 GB র্যাম? চলবে। ওকে, আনলিমিটেড। ভাইয়া কি 2017 সালে এটা লিংক দিছেন? হ্যাঁ, 17 আর 15 লিংক দিছে গুগল ড্রাইভ, আর আমি আপনাদের 19-এ দেখাচ্ছি। সেক্ষেত্রে কোনো পার্থক্য বা এই দিক থেকে আপনারা এগুলো পাবেন না, সমস্যা নেই। ডাবল ক্লিক করে ইনস্টল করুন। জি ভাই, আপনি ইনস্টল করে ফেলেন ডাবল ক্লিক করে। হ্যাঁ রুবেল মিয়া ভাই বলেন। আপনার আপনার তো ভাই ল্যাপটপ তো ভালোই কনফিগারেশন বলছেন আপনি, সেই হিসাবে আপনার এখানে ইলাস্ট্রেটর অনায়াসে চলার কথা। যদি খুব সমস্যা হয় সেক্ষেত্রে উইন্ডোজ সেটআপ দিয়ে নিয়ে নেন, আপনার এখানে 17টাও ভালোভাবেই চলার কথা। আর ইলাস্ট্রেটর যখন আমরা বড় বড় কাজ করতে যাই সেক্ষেত্রে 4 GB র্যামের ক্ষেত্রে হ্যাং হয় বড় বড়। জি, যখন বড় বড় কাজ করতে, জি এটা আবিদেশ ভাই ওকে করে। এখানে কিছু টিক চিহ্ন দিব। লাগবে না, ওকে করে দেন, এনাফ, ডান। এটা ব্যাক করেন বা ক্রস করে দেন, ক্লোজ করে দেন এটা। এবার ওই যে ফটোশপ এটা দেখেন, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট ফাইলস, এটা হ্যাঁ ওকে। এক্সট্রাক্ট ছাড়াও ইনস্টল করা যায়, কিন্তু প্রথম এটা দেখা দিলাম। যারা যারা উইন্ডোজ সফটওয়্যার সম্পর্কে জানেন না তারা তারা উইন্ডোজ সফটওয়্যারটা এই যেভাবে দেখাচ্ছি সেভাবে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর এদিকে কেয়া আপু বা এদিকে আকিদা আপু, তারপর হচ্ছে ফেরদৌসী তামান্না, তাদের তো অলরেডি, তারপরে লিটন ভাই অলরেডি, মানে আপনাদের ইলাস্ট্রেটর অলরেডি ইনস্টল করাই আছে। আপনারা কে কত ভার্সন ব্যবহার করতেছেন? আমি ভাইয়া 15 ইউজ করি। ওকে, সমস্যা নেই। তবে 14 ক্ষেত্রে আমরা কেন যাচ্ছি না? হ্যাঁ জি আপু বলেন। আমার পিসি অন হচ্ছে না। ওকে ঠিক আছে, তারপরে ক্লাস শেষের দিকে চেষ্টা করবেন। লাইক একটা সিগন্যাল আসতে যায়, এটা কি সমস্যা বুঝতে পারতেছি না। আপনার কি ল্যাপটপ না ডেস্কটপ? ডেস্কটপ ভাইয়া। ডেস্কটপের ক্ষেত্রে আপনার পিসি কি অন হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এমন কিছু? একটা সিগন্যাল লাইট অন হচ্ছে অফ হচ্ছে। ওটা ডেস্কটপে দেখেন সাধারণত দুটো বাতি থাকে, একটা হচ্ছে রেড কালারের বাতি থাকে যেটাকে বলে হার্ড ডিস্কের বাতি, আর একটা পাওয়ারের বাতি। এখন রেড কালারের বাতিটা কি অন হচ্ছে? ব্লু কালার কালার হতে পারে র্যামেরও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি পিসি কি খুলতে পারেন এদিক থেকে? না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনার তো আমি এদিক থেকে সাথে থাকলে হয় বা থাকলে সেক্ষেত্রে হয়তো সাজেশন দিতে পারতাম। তাহলে ভাই সেটআপে ক্লিক করেন। যারা 15 ভার্সন ব্যবহার করবেন তারা অবশ্যই ইন্টারনেট অফ করে কাজটা করতে হবে, আর 17তে ইন্টারনেট অন থাকা অবস্থা হয়তো সমস্যা হয় না 17 এর ক্ষেত্রে। তাহলে ইনস্টল করার প্রসেসটা ওই যে এখানে ভাই করতেছে দেখে নেন। ও, আপনাদের যেটা দুপুরের শরীয়তপুরের ব্যাচ হয় সেখানে অলরেডি একজন পিক বেস্টে 7 থেকে 8টা ফাইল অ্যাপ্রুভ করাই ফেলছে, আর এদিক থেকে 7 থেকে 8টা ফ্লায়ারের মতো ফাইল অ্যাপ্রুভ করাই ফেলছে কিন্তু তিনি। সেক্ষেত্রে আপনারা ওই দিক থেকে দেখেন, আমরা কিন্তু পিক বেস্টে কাজ করবো এমনটা না, আপনাদের আরো আমি মার্কেট প্লেস দেখাবো, পিএনজি দেখাবো, শাটারস্টক দেখাবো, অ্যাডোবি স্টক দেখাবো, এই মার্কেট প্লেসগুলো দেখাবো। দেখেন ফাইবারে কাজ পাওয়া বর্তমানে অনেক কঠিন, সেক্ষেত্রে আপনার মাইক্রো স্টকে যখন ইচ্ছা তখনই কাজ করতে পারতেছেন। এই জন্য আমি ইলাস্ট্রেটর বা এগুলা কাজের পাশাপাশি এদিকেও আপনারা ফ্লায়ার
এবং বিজনেস কার্ডও আপনারা তৈরি করতে পারেন, কেননা পিএনজি থ্রিতে এখনো বিজনেস কার্ড নিচ্ছে। পিএনজি থ্রি যে ওয়েবসাইটটা আছে, আপনাদের দেখায়নি, দেখাবো। সেক্ষেত্রে আপনারা এখনো বিজনেস কার্ডগুলো রেডি করে রাখতে পারেন। হ্যাঁ, পিক বেস্টে যে কদিন পর পর আপডেট আনে, এগুলো আমরা দেখবো কিভাবে বা জানবো কিভাবে? হচ্ছে পিক বেস্টের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, ওখানে আপডেটগুলো প্রতিদিন আপনাকে সবসময় জানাই দেওয়া হবে। হ্যাঁ জি আপু। পিএনজি এটা তো মানে নন হয়ে গেছে না, ফেব্রুয়ারি থেকে। নন এক্সক্লুসিভ হয়নি, আমি গতকালে দেখছি পিএনজি থ্রিতেও, গতকালই পিএনজি থ্রি দেখছি, আজকে সকালবেলা দেখছি। সমস্যা নেই, পিএনজি থ্রিতেও আপনি অন্যান্য মার্কেট প্লেসের কাজগুলো জমা দিতে পারবেন। আমি এইতে দেখলাম যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে নাকি নন এক্সক্লুসিভ হয়ে গেছে। কিন্তু আপু আমি গতকাল দেখলাম তো, তখন আবার এক্সক্লুসিভই দেখাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আবার একবার চেক করে দেখি। ভাই হ্যাঁ আপু বলেন। লাভ পিকটা কি একদিন দেখাবেন আমাদের, কিভাবে হ্যাঁ, লাভ আপলোড দিতে হয় বা প্রত্যেকটা দেখাবো। জিনিসগুলো? আচ্ছা, আপনি কি পিএনজি ট্রিতে আপনার আছে? ফাইল নেই। আর কে আপু, আপনার কি পিএনজি থ্রিতে অ্যাকাউন্ট আছে? না ভাই। লাভ পিকে আমরা পরে যাব, এরপরে টার্গেট হচ্ছে পিএনজি ট্রি। এই ফটোশপের ক্লাস আমাদের কয়েকটা যাওয়া, সরি ইলাস্ট্রেটর কয়েকটা ক্লাস যাওয়ার পর আমরা পিএনজি ট্রিতে যাব। এখন এদিক থেকে আপনারা কেউ বাইর করেন না করেন, আমি দেখাই দিব। এরপরে টার্গেট হচ্ছে পিএনজি থ্রি। লাভ পিকেও যাব আমরা। পিএনজি ট্রি হচ্ছে পরের টার্গেট, তারপর লাভ পিক, তারপর শাটার স্ট্রোক, তারপর হচ্ছে অ্যাডোবি স্ট্রোক, একটার পর একটা অবশ্যই যাব। আর ভাইয়া, জি, এই যেমন ফ্লায়ার গুলো বানাচ্ছি এগুলো ফটোশপের মধ্যে, যেমন এই পিকবেস ছাড়া আর কোনো কিছুতে সাবমিট করতে পারতেছি না, মানে এগুলো যাতে সাবমিট করা যায়। হ্যাঁ এগুলোর মতো আপনাদের আরো 4 থেকে 5টা ওয়েবসাইট দেখাবো আমি। আরো 4টা একই ফ্লায়ার অন্যান্য সাইটেও দিতে পারবেন। আপনারা শুধু ফাইলগুলো রেডি করে রাখেন, সাবমিট। ভাইয়া জি, ইয়ে আমি পিকবেস্টে খেয়াল করে দেখলাম যে এরা তো ফ্লায়ার দিতেছে এআই ফাইল। হ্যাঁ এআই ফাইল নিবে তো, পিকবেস্টে ফ্লায়ার নিবে তো। আমি তো বলিনি তো, আমি বলছিলাম যে শাটার স্ট্রোকে শুধু এআই ফাইল ছাড়া নিবে না, পিকবেস্টে এআই ফাইলও নিবে, আপনার কোরেল ড্রোরও ফাইল নিবে। কোরেল ড্রো কিন্তু আপনার একটা ভেক্টর বেস সফটওয়্যার, এটা হচ্ছে কোরেল কোম্পানির। আচ্ছা ভাই, তাহলে এআই ফাইল মানে রেডি করার কিভাবে রেডি করতে হয় সেটা একদিন দেখাই দিন। ঠিক আছে, এইদিকে যখন আমরা ওই ফ্লায়ার বসিয়ার যখন যাব, তখন ওগুলোর জন্য এআই ফাইল কিভাবে রেডি করবেন তখন সেটা অবশ্যই দেখাই দিব। কেননা কয়েকজন হয়তো আপনারা জানেন, এদিকে যারা আছে তারা জানে না, সেহেতু আমাদের স্টেপ বাই স্টেপ এই ক্লাসগুলোতে যাব। হ্যাঁ ভাই, অবশ্যই একসাথে হবে। হ্যাঁ সবাই একসাথেই করব কিভাবে। তবে আরেকটা বলে দিই, আপনাদের ক্ষেত্রে আপনি ইলাস্ট্রেটরের তুলনায় ফটোশপ ফাইলের ডাউনলোড বেশি, এটা মনে রাখবেন। ইলাস্ট্রেটরের তুলনায় ফটোশপ ফাইল বেশি ডাউনলোড হয়ে থাকে। এটাও সত্য ভাই। গ্রাফিক রিভারও মানে পিএসডি ফাইলের প্রাধান্য দেয় বেশি। সবগুলো এদিক থেকে, এমনকি আপনার ফ্রি পিকেও সেদিন একটা পোস্ট দেখতে আপডেট, সেখানেও বলা হয়েছে যে পিএইচডি তে কাজ করার। যদিও দেখেন প্রিন্ট আইটেমের জন্য আপনার ইলাস্ট্রেটর, কিন্তু মানুষ খুঁজে পিএইচডিটা, কেননা যেমন বাইরের দেশের মানুষগুলো আছে এরা ফটোশপ সহজে ব্যবহার করতে পারে, সহজে ওরা নামগুলো চেঞ্জ করে নিয়ে নিতে পারে, এজন্য ওরা ওই যে লেয়ার গুলো সুন্দর করে সাজানো থাকে আর ইজিলি এডিট করা যায়, ওই জন্য এটা সুবিধা। এই জন্য আপনারা যদি স্টক মার্কেট প্লেসে কাজ করেন, আপনারা ইলাস্ট্রেটরও দিতে পারেন, পিএইচডি দিতে পারেন, আপনার উপর ভিত্তি করবে, কিন্তু তুলনামূলক আপনারা আর এখানে আর কি ফটোশপে করলে কি হবে, আপনার প্রাইসিংটা বেশি পাবেন। আর এরপরে যাব আমরা পিকবেস্টের তুলনায় পিএনজি থ্রিতে কিন্তু অনেক বেশি আপনাকে আর কি প্রাইসিংটা দেয়। দেখেন পিকবেস্টে 1000 ডাউনলোডে কত দেয় বলেন দেখি, $15। কিন্তু আপনার পিএনজি ট্রি, আপনার যেগুলো সাবস্ক্রিপশন আছে, আপনার যদি কোয়ালিটি ফাইল ভালো হয়, আপনাকে 1000-এ দিবে $50। ওই ফাইলটাই, যে ফাইলটা আপনি পিকবেস্টে আপলোড করছেন, ওই ফাইলটা যদি সব ঠিকঠাক থাকে, আপনার কিন্তু ওটা পিএনজি থ্রিতেও অ্যাপ্রুভ করবে। এখানে পাচ্ছেন $15, এখানে পাচ্ছেন $50। আর যদি নন সাবস্ক্রিপশন হয় তাহলে $15-ই দেয়, তবে পিএনজি থ্রিতে আপনি অনেক বেশি পান। আবির ভাই ঠিক আছে, এটা ওকে করেন। এবার এটা ইনস্টল হয়ে গেছে, এটা দেখেন, ব্যাক যান, ওকে ক্রস করার দরকার নেই, উপরটাতে যান, এই যে উপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর উপরে ক্লিক করেন।
উপরে উপরে, হ্যাঁ এখানে ক্লিক করেন। আরেকটা যান, আরেকটা ব্যাগে যান। ভাইয়া জি আপনি যে পিএনজি সরি পিক বেস্ট একটা দিছেন না পোস্টে তো আসে না আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছে ইনার এটা ইনস্টল করাটা দেখাই দিই। দেখেন এটা ইনস্টল করবো, ওই যে ক্র্যাক ফোল্ডারে যান, যান ক্লিক করেন। ওকে, এখানে ক্র্যাক ফোল্ডারটা তো প্যাচের ফাইলটা তো দেখতেছি না। আপনার এখানে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে ভাই আবিদাস ভাই? হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে কি পিসিতে? মাইক্রোফোনটা অন করে নেন। আমি ক্রোম থেকে ডাইরেক্টলি করতে। আচ্ছা ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে ক্র্যাকের একটা ভার্সন দিচ্ছি। পিসিতে যদি আপনাদের অ্যান্টিভাইরাস থাকে, দেখেন এগুলা এই ফাইলগুলোর সাথে কিন্তু ভাইরাস থাকে, যেগুলো আমরা ক্র্যাক করি। ক্র্যাকও এক প্রকার ভাইরাস। আমি একটা ক্র্যাক ফাইল দিয়ে দিচ্ছি। যে হোয়াটসঅ্যাপে একটা ফাইল ইনস্টল দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। 66 মেগাবাইটের ফাইল। আপনি কততে আছেন? হোয়াটসঅ্যাপের কোনটা গ্রুপে আছেন? এই যে 72 782 সমস্যা নেই, যারা সুনামগঞ্জের ব্যাচেও আছেন তাদেরকেও আমি দিয়ে দিচ্ছি ফরওয়ার্ড করে। কাঞ্চনা আপু, আপনি জানি কি জানি বলতেছিলেন তখন, ও ফাইলটা পোস্ট করা হয়নি। ভাই আমাদের গ্রুপে দিছেন ভাই। হ্যাঁ আপনাদের গ্রুপে দিছি, আর যেটা আপনাদের গ্রুপে পোস্ট করা হয়েছে, কিন্তু যেটা আরেকটা যে গ্রুপ ছিল সিলেটের গ্রুপ, সেটাতে পোস্ট করা হয়নি, সেটাতে পোস্ট করে দিচ্ছি। থ্যাংক ইউ ভাই। আপনাদেরটাতেই প্রথমে পোস্ট করা হয়েছে। ঠিক আছে, এটার গ্রুপেও দিয়ে দিছি। বর্তমানে পিক বেস্টে কি ধরনের ফাইলগুলো ওরা বর্তমান বেশি চাহিদা, এই বিষয়ে পিক বেস্ট একটা লিস্ট দিয়ে দিছে। এগুলোর মধ্যে আমি যেমন ব্ল্যাক ফ্রাইডে, এটার পোস্টার ফ্লায়ার যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখেন। এইডস, ফুড মেনু, এগুলো একটু তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে, এইগুলো নিয়ে আপনারা কাজগুলো করতে পারেন। আর আবিদাস ভাই, ওটা আপলোড হয়ে গেছে। আর কারো পিসিতে অ্যান্টিভাইরাস থাকলে অ্যান্টিভাইরাসটা প্রথমে ডিসেবল করে নেবেন। যদি অ্যান্টিভাইরাসটা আপনারা ডিসেবল না করেন, সেক্ষেত্রে রিজেকশনের কারণেও ভাই একটা পোস্ট দিছে। হ্যাঁ, রিজেকশনের কারণেও পোস্ট দিয়ে দিছে। যারা পিক বেস্ট গ্রুপে জয়েন আছেন তারা তো অলরেডি ওখান থেকে দেখেই নিতে পারবেন। আরেকটা জিনিস, পিএনজি ট্রিতে কিন্তু আপনাদের বিজনেস কার্ডও এখনো অ্যাপ্রুভ নিচ্ছে, বিজনেস কার্ডও অ্যাপ্রুভ করা হচ্ছে। সেক্ষেত্রে বিজনেস কার্ড ডিজাইনও করতে পারেন, ইউনিক বিজনেস কার্ড, তবে অবশ্যই ভালো হতে হবে ডিজাইনটা। এটা কি করব অ্যান্টিভাইরাসটা? হ্যাঁ, এটা ডিসেবল করতে হবে এগুলো। পান্ডা আমি তেমন ব্যবহার করা হয়নি। আচ্ছা, স্টার্টের উপরে ক্লিক করেন দেখি। এই আসলে উইন্ডোজ 10 এ আপনাদের অ্যান্টিভাইরাস লাগে না, এমনকি আমি যে চালাচ্ছি আমার এখানে অ্যান্টিভাইরাস লাগে না। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে উইন্ডোজ ডিফেন্ডার নামে একটা অ্যান্টিভাইরাস বিল্ট ইন আছে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে। আচ্ছা, এটা ক্রস করেন, উইন্ডোজ ডিফেন্ডার নিচের দিকে যান, নোটিফিকেশন বারে পান্ডাটা বাইরে বের করে নিয়ে আসেন। ক্লিক করেন, পান্ডাটা বাইরে টেনে ছেড়ে দেন। এই যে এই জায়গায় আছে এই যে। ওখানে লাগবে না ভাই, নোটিফিকেশন বারে যান, পান্ডাটা বাইরের দিকে টেনে ছেড়ে দেন। ওখানে না, হ্যাঁ এখানে ছেড়ে দেন। পান্ডার উপর রাইট বাটন ক্লিক করেন। আচ্ছা দেখি পান্ডা আমার এদিকে স্টপ অ্যান্টিভাইরাস দিয়ে দেন। ওকে, বন্ধ হয়ে গেছে।
আর উইন্ডোজ 10 এর ক্ষেত্রে শুধু অ্যান্টিভাইরাস গুলো চাপই বাড়ায়, যাতে পিসি নরমাল উইন্ডোজ ডিফাইন্ডার নামে একটা অ্যান্টিভাইরাস দেয়া থাকে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে, সেটা রাখলেই এনাফ। ওকে, ক্র্যাক ফোল্ডারটা ওপেন করেন ডাবল ক্লিক করে, ক্র্যাকে ক্লিক করেন, এটা ক্রস করে দেন নোটিফিকেশন। 2015 তে ক্লিক করেন, এটা দিয়েও ক্র্যাক হবে। ওই যে নিচের দিকে কি কি গানটা লাগবে না, ক্রিয়েটিভ ক্লাউডে যান দেখি এটা কি অবস্থা দেখি। এটা লাগবে না, এটা এটা কেটে দেন। ক্রিয়েটিভ ক্লাউডে যান দেখি, এটাও লাগবে না, ব্যাক করেন। যে ফাইলটা খুঁজতেছে ওই ফাইলটা কি এখানে আছে, পিপিএডিপি। ওকে, এই ফাইলটা তো এখানেও পাচ্ছি না, মনে হয় আমার এখানেই ওই উইন্ডোজ ডিফাইন্ডার ওইটাকে ডিলিট করে দিছে। আচ্ছা দেখ, থামেন আমি একটু খুঁজে দেখি। থামেন ভাই, এই উইন্ডোজ ডিফাইন্ডার কি করে আপনার পিসি থেকে অটোমেটিক্যালি ডিলিট করে দিয়ে দেয় ক্র্যাক ভার্সনগুলো। ওখান থেকেও ভাই ক্র্যাকটা ডিলিট করে দিয়ে দিচ্ছে উইন্ডোজ ফাইলের ভিতর থেকেও। সমস্যা নেই, আপনি ইলাস্ট্রেটর চালাতে পারবেন, ওপেন করেন চলবে, ইলাস্ট্রেটর ওপেন করেন চলবে, ইলাস্ট্রেটর ওপেন করেন, মিনিমাইজ করে ইলাস্ট্রেটর ওপেন করেন। ক্র্যাকটা কালকের মধ্যেই ব্যবস্থা করে দিয়ে দিচ্ছি আমি। সাইন ইন চাচ্ছে, সাইন নাও দিব। না না সাইন ইন নাও দিয়ে মনে কাজ হবে না। আচ্ছা ঠিক আছে, এদিকে আপনারা ডাউনলোড করেন, আমি ক্র্যাকের ব্যবস্থাটা ইন্টারনেট থেকে একটু ঘাটাঘাটি করে দেখি। আর যাদের যাদের আছে তারা যেটা দেখেন ওটা প্র্যাকটিস করতে পারেন। আমি ইন্টারনেট থেকে একটু জি ভাই শেয়ার স্টপ করতে পারেন। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ভাই হ্যাঁ সিসি না সিএস ইলাস্ট্রেটরের মধ্যে কোনটা ইয়ে থাকে আপডেট? আপডেট হচ্ছে 2020। আর ওই যে ফটোশপের ক্ষেত্রে সিসি আর সিএস এটা অ্যাডভান্স কোনটা? সিসি টা অ্যাডভান্স, সিএস6 হচ্ছে 2012 সালের। আর সিসি অ্যাডভান্স না? হ্যাঁ সিসি অ্যাডভান্স। আচ্ছা আমি ল্যাপটপটা আমার অন করে দেখি, সেখানেও থাকতে পারে। আসলে যেটাকে আপনাকে ক্র্যাক দিছি না ওটার ভিতরেই ক্র্যাক ছিল, এটা ওই অ্যান্টিভাইরাস সফটওয়্যারেই অটোমেটিক্যালি ভাবে ওরা ডিলিট করে দিয়ে দেয়।
আচ্ছা ঠিক আছে, আরেকটা ক্র্যাক পাইছি, এটা খুবই ছোট একটা ক্র্যাক, ল্যাপটপের মধ্যে ছিল। এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনস্টল দিচ্ছি, এটা দিয়ে ট্রাই করেন। ওকে ভাইয়া। আসলে আমি যেদিন প্রথম ফটোশপ ইনস্টল করি, আমার কিন্তু কেউ এইভাবে দেখা যায়নি, সব ইন্টারনেট থেকে খুঁজে খুঁজেই বের করা। প্রথম যেদিন আমি ফটোশপ ইনস্টল করতে মনে আমার 2 থেকে 2.5 ঘন্টা লাগছে। ক্র্যাক কি এটাও তো জানি না, খুঁজতে খুঁজতে বিষয়গুলো পরে তখন আস্তে আস্তে বুঝলাম হচ্ছে ক্র্যাক এইভাবে ক্র্যাক করতে হয়। জি ভাই, এটা আপলোড হয়ে গেছে, আপনি স্ক্রিন শেয়ার দিতে পারেন, আমি স্ক্রিন শেয়ার স্টপ দিচ্ছি। এগুলো তো ওই ফান্ডামেন্টাল বা করা লাগে, বুঝতাম না এই উইন্ডোজ দেওয়া ইলাস্ট্রেটর। জি ভাই, এগুলা ফান্ডামেন্টাল, ফ্রিল্যান্সারদের এগুলা বিষয়ে অনেক বেশি এক্সপার্ট হতে হবে। জি 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 জি। আবিদাস ভাই, যে স্ক্রিন শেয়ার আপনার এখনো আসেনি, এটা মাত্র 2 মেগাবাইটের ফাইল। অ্যালাউ দেন, উপরে অ্যালাউ। হ্যাঁ, আমার জানা হতে ভাই, আমার পরিচিত একজন এখন CS7 কিপ দিয়ে রেখে দেন। বা ওই যে রোজবি আছে না, আকিমের নাম শুনতেছেন? কি নাম? বা কে আমার নামকে বলতেছেন যে না, উনি এখনো এই ফটোশপ 7 দিয়ে কাজ করে, এই ফ্রিল্যান্সারে 8-10টা উইন হয়ে গেছে কন্টেস্ট। উনি এই 2 দিনের মধ্যে এই কাজগুলো করতে। জি, নিচে একটু দেখাচ্ছে, কিপ রেখে দেন, কিপ। এই যে ভাইরাস, এটাও আপনাদের সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, এটা ফাইলটা কন্ট্রোল জে দেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপেন, এটা শর্টকাট, এটা হচ্ছে ডাউনলোডের শর্টকাট, কন্ট্রোল জে। ফাইলটা শো ফোল্ডার, ক্রোম বলছেন না? হ্যাঁ শো ইন ফোল্ডার, হ্যাঁ শো দেন। ওখানে ওই যে ব্র্যাকেটে 1টা কেটে দেন, রিনেম করেন। যে ব্র্যাকেটের 1টা কেটে দেন, 1 ব্র্যাকেট গুলো সহ কেটে দেন। স্পেস থাকবে না, ওটাও কেটে দেন। ডট কাটা যাবে না। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ঠিক আছে, ওটা কপি করেন। এখন সি টাইপে যাব। ফটোশপ ক্লোজ আছে তো না? হ্যাঁ, সি ড্রাইভে যান, প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি, ইলাস্ট্রেটর, এরপর চলে যান সাপোর্ট ফাইলস, কন্টেন্টস, উইন্ডো। কোন কোন ফোল্ডারে আছে ফোল্ডারগুলো দেখেন, মুখস্থ করে রেখে দিবেন, পেস্ট করে দিয়ে দেন, এখানে পেস্ট করেন। রিপ্লেস, এটা ক্রস করে এবার আর কি ওপেন করেন। এটা হাইড করে দেন, স্টপ শেয়ারিং এর পাশে হাইড লেখা আছে, হাইড করে দেন। ওকে, তার মানে এই যে ফটোশপে ক্র্যাক করা কিন্তু হয়ে গেছে। ক্র্যাক ফাইলটা আরেকটা যে গ্রুপে আছে সেটাতেও দিয়ে দিচ্ছি, সিলেটের সুনামগঞ্জের গ্রুপেও দিয়ে দিচ্ছি। সুনামগঞ্জে তো মনে হয় সবাই ইনস্টল করে ফেলছেন, তারপরে দিয়ে দিচ্ছি আমি ফরওয়ার্ড করে। এটা কি CC20 হবে? ইলাস্ট্রেটর 20 হবে? 20 তে এই ক্র্যাকটা হবে না, এটা 15 এবং 17 দুটাতেই এই ক্র্যাকটা কাজ করবে। ও, আমার তো যে সুনামগঞ্জের ব্যাচেও ওইটা ক্র্যাকটা অলরেডি দিয়ে দিছি, 2 ব্যাচে দিয়ে দিছি। তাহলে এদিকে যারা যারা, জি ভাই রুবেল ভাই বলেন। ভাই আপনার কথাগুলো কেন যে ক্লিয়ার হচ্ছে না, এটাই। আচ্ছা, এদিকে কেউ রুবেল ভাইয়ের কথা বুঝতে পারলে আমাকে বলেন। বুঝি না ভাই, তোমার কাছে কি মনে হয়? ওকে, আবিদাস ভাই ইউজ করেন তাহলে কি সম্ভব? কোনটা? যে আবিদাস লিখে দিয়ে দেন ভাই, লিখে দিয়ে দেন। কি লিখে দিব?
না ওনার কথা তো বোঝা যাচ্ছে না, বলতেছে লিখে দিলে তো আপনি বুঝতে পারবেন। ওকে, আর আবিদাস ভাই আপনি নতুন ফাইল নেন দেখি, নতুন পেজ নেন একটা। যে আগের যেরকমটা দেখাইছিলাম সেরকমটা চলে আসছে। একটা প্রিন্ট থেকে A4 পেজ নেন, আর কাজ করতেছে কিনা ওটা আর কি পুরোটাই চেক করে দিয়ে দিচ্ছে। প্রিন্ট থেকে A4 পেজ, প্রিন্টে চলে যান। ওখানে না ভাই, ওই যে উপরেই প্রিন্ট লিখে আছে, এটা ক্রস করার দরকার নেই তো ভাই, এটা ক্লোজ করার প্রয়োজন নাই। হ্যাঁ প্রিন্ট A4 যে কোনো একটা পেজ দিয়ে ক্রিয়েট দিয়ে দেন। A4 সিলেক্ট করে ক্রিয়েট, নিচের দিকে দেখেন ক্রিয়েট লেখা আছে নিচের দিকে, তার মানে আপনার এটা এখন ফুললি কাজ করতেছে। ক্র্যাক ভার্সনটা উভয় দিয়ে দিছি। ওকে ঠিক আছে ভাই, এখন প্র্যাকটিস করতে থাকেন, আপনি স্ক্রিনশট স্টপ করতে পারেন। আমি স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা, দীপু রায় ভাই আসেন প্রেজেন্ট, তারপর রুবেল মিয়া ভাই, জি ভাই রুবেল মিয়া ভাই আসেন প্রেজেন্ট, ফেরদৌসী আপু আসেন, তারপর হচ্ছে রইসুজ্জামান লিটন ভাই তিনিও আসেন। আর এই গ্রুপে কেউ নেই। আর এবার সিলেট গ্রুপের থেকে ভাই আমি তো আসলাম। আপনি কত নাম্বার ভাই? আলামিন ভাই, আলামিন ভাই না? জি ভাই। ওকে, আপনাকেও দিয়ে দিছি। ভাই গতকালকে আমার কারেন্ট মানে এখানে আমাদের বাসায় কারেন্ট ছিল না, আপনাকে কিন্তু জি আপনাকে প্রেজেন্ট দিয়ে দিছি তো, এই যে স্ক্রিন শেয়ার আছে। গতকালকে প্রেজেন্ট ছিলাম, আমার কারেন্ট চলে গেছিল কালকেও, সারা দিন কারেন্ট ছিল না। ঠিক আছে, আপনাকেও প্রেজেন্ট দিয়ে দিছি। হ্যাঁ আপনাকেও প্রেজেন্ট দিয়ে দিছি গতকাল, এই যে গতকাল প্রেজেন্ট দিয়ে দিছি। ওকে, তাহলে এখানে নাহিদ ভাই আছেন, তন্নিদাস আপু আছে, আঞ্জুমারা আপু আছেন, সুলতানা রাজিয়া আপু আছেন, তন্ময় দত্ত ভাই নাই, কে আপু আছেন, তারেক ভাই আছেন। তারেক ভাই আপনি কি গতকাল ছিলেন না? ছিলেন না গতকালকে ভাই আমার যে কারেন্ট ছিল না। ওকে, আকিদা আপু আছেন, মোহাম্মদ হায়দার আলী ভাই আছেন, আবিদাস ভাই আছেন, ওসমান গনি ভাই আছেন। আচ্ছা, কারো কি মিসিং আছে? আপনার কত নাম্বার ভাই? 2 নাম্বার। ওকে, আপনারটা দেয়া হয়নি, এই যে দিয়ে দিলাম। ভাই হ্যাঁ ভাই, প্রেজেন্ট কি হবে কাজ বললি যদি বুঝতে না পারে বন্ধু ভাইকে কি হবে ভাই? একটা এরকমই, না হলে যারা যারা ক্লাস করে তাদেরকে অফিস থেকে ফোন দিতে পারে, এদিকটা একটা। ঠিক আছে, এদিকে আবিদাস ভাইয়ের ফটোশপ ইনস্টল সমস্যা সলভ। এদিকে যাদের সমস্যা হচ্ছে আমাকে বলতে পারেন, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের ইলাস্ট্রেটরটা আমরা ইনস্টল করে দিতে পারি। আর এদিকে আবিদাস ভাই বা এদিকে যারা আছেন ইনস্টল করে ফেলছেন, তারা যেগুলো যেগুলো দেখাইলাম এগুলো প্র্যাকটিস করতে থাকেন। আর ঠিক আছে, তারেক ভাই আপনি কি এখন ডাউনলোড 32 বিটের পাইছেন না? আপনাকে আমি 32 বিটের খুঁজে দিব। ভাই 32 বিটের দুইটা আমি ডাউনলোডিং এ রাখছি, এখনো ডাউনলোড চলতেছে আর কি। ভাই এই ইলাস্ট্রেটরে কোনো হোমওয়ার্ক ছিল আজকে? না আপু, আমি চিন্তা করছি হোমওয়ার্ক যেহেতু পাই না, ইলাস্ট্রেটরে 1 ঘন্টা ক্লাস নিব, 1 ঘন্টা ক্লাসের মধ্যে প্র্যাকটিস করতে দিব, এটা একটা। আর এখন আচ্ছা, ক্লাসগুলো শুনতে কারো কোনো প্রবলেম হয় কিনা? আমার কাছে মনে হচ্ছে যে সাউন্ডের প্রবলেম, আমি ভালো করে সব বুঝি না। ওকে, হ্যাঁ আমিও এরকম। আর কি আমার কথা ভেঙে ভেঙে আসে, এই প্রবলেম থেকে আমার একা হয় না, আরো কারো হয়। ওকে, আমাদের তো কম হয় না, সাউন্ড কম লাগে, আবার লাগে বুঝিও না। আমি তো ল্যাপটপের স্পিকার থেকে শুনি আর স্পিকার থেকে কথা বলতেছি প্রথম থেকে,
আর ইয়ারফোন দিয়ে ও বোধহয় কারো কারো লাগবে হয়তো মেবি। ওকে, আর কি ঠিক আছে। আমার কথাগুলো যদি কারো না বুঝে, কথা তো ভালো করে শুনতে হবে। কথা কি কারো আপ ডাউন আসতেছে বা এদিক থেকে? এখন না তো ভাইয়া, রেকর্ডের কথা বলতেছি। ও রেকর্ডের কথা। রেকর্ডের ক্ষেত্রে আমিও চেক করে দেখছি, আসলে ওই সেম মাইক্রোফোন সেম ভাবে রেকর্ডিং করা হচ্ছে, কিন্তু রেকর্ডিং গুলো আমিও চেক করছি, কথাগুলো একটু আপ ডাউন রেকর্ডিং এর ক্ষেত্রে আসতেছে দেখছি, এই রেকর্ডিং এর ক্ষেত্রে। একটা ক্লাসে ভাই পাইছি মনে হচ্ছে এই মানে ভয়েস আর ওই যে যেটা চিত্র একটা কি জিনিস জানেন, আসলে আমার তো স্ক্রিন শেয়ারই আছে, এই তো হার্ড ডিস্ক তো আমার এই রেকর্ডিং ভিডিও দিয়ে ফুল হয়ে যাচ্ছে। এদিকে আগে গুগল ড্রাইভ হইতো, এখন এই যে হার্ড ডিস্ক দেখেন আর 34 জিবি ফাঁকা আছে। পার ডে প্রায় আমার 1.5 থেকে 2 জিবি করে রেকর্ডিং ভিডিওগুলো ঢুকতেছে। এই হিসাবে সামনে 10 থেকে 12টা ক্লাস আমি রেকর্ডিং করতে পারবো, হার্ড ডিস্কও ফুল হয়ে যাচ্ছে। ভাইয়া আগেরগুলো ডিলিট করে দিলে তো হবে, ইউটিউবে তো আছে। ঠিক আছে, ইউটিউবে আছে, ডিলিট করে দিতে হবে আগেরগুলাই, তাছাড়া উপায় নেই। হ্যাঁ আপনি চাইলে তো লিংক থাকবে আপনার সবগুলো এমনিতে থাকবে, হার্ড ডিস্ক ফুল করে এটাই। ভাই হ্যাঁ ভাই আমার জি। ও হ্যাঁ গিগ দেন, আমি স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ দেন। ভাই জি ভাই, ইলাস্ট্রেটরের ইয়েটা আমি মানে আমার ওই অ্যাবাউট আছে না, বা আমার কোন ইয়েতে আছে, আমি কোন জায়গায় গিয়ে দেখতে হবে এটা? ও ভার্সন। ও জি। ভার্সন যখন আপনি ইলাস্ট্রেটর ক্লিক করবেন তখনই তো আপনার এখানে ভার্সন কত লেখা আসবে 2017। আর ভিতর থেকে দেখতে গেলে হেল্প থেকে হেল্প সবার শেষে একটা অপশন বার আছে যেটা হচ্ছে হেল্প লেখা আছে। ওই হেল্প থেকে ইলাস্ট্রেটর, হেল্প থেকে অ্যাবাউট ইলাস্ট্রেটর। আর এদিকে দেখেন কারো প্রবলেম যদি এদিকে সরাসরি হচ্ছে, আপনারা ডাউনলোড করে আমাকে বলেন যে যদি এদিকে কারো কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে ইলাস্ট্রেটর ডাউনলোড করতে বা ইনস্টল করতে। আচ্ছা মোস্তফা তালুকদার ভাই, আপনি জাস্ট জয়েন করলেন, একটু যদি কে পরিচয়টা বলতেন, বা আমাদের ক্লাসের মধ্যে অন্য আইডি দিয়ে যদি জয়েন করতেন। আখি আপু আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। হ্যাঁ ভাইয়া দিচ্ছি। আচ্ছা মোস্তফা তালুকদার, উনি তো আজকে দেখা যাচ্ছে নতুন, গতকাল এদিক থেকে আপনার যে মাইক্রোফোন না থাকে আপনি মেসেজে লিখে দিতে পারেন। কয়দিন আগে দেখলাম ভাই 50 দিনের একটা কোর্স এলইডিপি করবে, এটা এরকম কোনো ইয়ে আছে নাকি ভাই? 50 দিনে বলতে কি, এটাও তো আমাদের ওই 50 দিনেরই কোর্স, সেক্ষেত্রে 2 ঘন্টা করে করার জন্য টোটাল হচ্ছে 200 ঘন্টার ক্লাস। এই জন্য যদি 4 ঘন্টা করে ক্লাস করানো হতো তাহলে আমাদের ক্লাস 50 দিনে শেষ হয়ে যেত। যেহেতু 200 ঘন্টার ক্লাস, সেক্ষেত্রে 100 দিনের জন্য হচ্ছে। নতুন করে কোনটা স্টার্ট হচ্ছে কি, একজনের একটা পোস্ট স্টার্ট দেখলাম জানি। ওকে, নতুন করে স্টার্ট বলতে অফিস থেকে জানতে হবে, আমি ফুললি ক্লিয়ার না। ফেসবুকে ভাইয়া পেজে যেমন এরকমই বোঝা যায় যে এখন নতুন ভাবে এই বেচ শুরু হবে। ওকে, শুরু হলো তো ভালোই। আমিও দেখছি এফবিতে স্যার। আচ্ছা এদিকে যারা আছেন, আপনারা কি অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো কাজগুলো করতে আছেন? আর কি সরি, ফ্লায়ার ডিজাইনের কাজ, তারপর হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, এগুলো করতে থাকেন। সামনে যে মার্কেট প্লেস গুলো দেখাবো, শুধু আপনার কাজগুলো শুধু আপলোড করবেন, এতটুকুই। হইছে না ভাইয়া? হ্যাঁ হইছে, শেয়ার হইছে আপনার স্ক্রিন। প্রোফাইলে যাব না?
আচ্ছা এখান থেকে দেখি সমস্যা নেই একটু 24 আওয়ার্স। আচ্ছা বেসিক টু হাই কোয়ালিটি ডাবল সাইড বিজনেস কার্ড। ওকে নিচের দিকে যান, একটু নিচের দিকে ডেসক্রিপশনটা দেখি। যাই হোক ওই যে স্পেশালি ইন মাই সার্ভিস ওখানে একটা ইন্টার দিলে ভালো হতো। থাক এখন এডিট করার দরকার নেই, প্যারা আকারে করলে ভালো হতো। ভাই ওই যে 1200 হইতে হয় এন্টার দিলে তার একটা চলে যায়, মানে এই অবস্থা। কোন রকমে কাটাকাটি মিলাইছি। আচ্ছা আরেকটু নিচের দিকে যান, পুরা 1200 ক্যারেক্টারই আছে। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। হ্যাঁ বাকি ইমেজগুলো দেখি, বাকি গিগ ইমেজ দেখাবো। হ্যাঁ বাকি গিগ ইমেজগুলো ওকে ঠিক আছে। প্রথম ইমেজ ঠিক আছে, প্রথম ইমেজটা পারফেক্ট, ওটাই সবচেয়ে ভালো দেখাচ্ছে, উপরে আছে ওটাই ঠিক আছে। এখন আপনার দিক থেকে আপনি ফোনে অ্যাপস ইনস্টল করে বাই রিকোয়েস্ট পাঠাইতে থাকেন, কারণ এখন এত কম্পিটিটর যে আমরা গিগ করে রাখলে আপনি অর্ডার পাবেন না। ভাই এগুলো তো কিছুই বুঝি না আসলে, আর অফলাইন আছি না অনলাইন আছি সেটাই তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, ওই যে আপনি সবুজ বাতি জ্বলতেছে তার মানে আপনি অনলাইনে আছেন। আর অনলাইন আছেন না অফলাইনে আছেন কিভাবে বুঝবেন? ওখানে ক্লিক করে সেটিং এ যান, প্রোফাইলে বাটনে ক্লিক করেন, সেটিং, নিচের দিকে যান, ও সরি ওই যে উপরের দিকে, সরি একটু উপরে ওই যে ইউর কারেন্ট অফলাইন, ওখানে আপনি অনলাইনে আছেন বর্তমান, সমস্যা নেই। ওই যে আপনার ফোনে ফেসবুকের মধ্যে এটা অনলাইনে আছেন বর্তমানে, আপনি ওই গ্রিন বাতি জ্বললে আপনি এই যে এটা ভাইয়া ইউ আর কারেন্টলি অফলাইন, এটা না এটা ঠিক আছে, এটা ভিতর থেকে সিলেক্ট করলে আপনি বর্তমান অনলাইনেই আছেন। আর ফোন থেকেও একটা অপশন আছে অনলাইন অফলাইন, সেটা আপনি আপনার প্রোফাইলের আইকনটাতে যাবেন, তারপর দেখেন যে লেখা আছে অনলাইন স্ট্যাটাস, এটা অন করে দিবেন ফোন থেকেও। এটা হ্যাঁ আপনার এটা অলরেডি অন আছে, ওই যে উপরে আপনার সবুজ বাতি জ্বলতেছে ওটা চিহ্নটা দেখে বুঝবেন যে অন আছে। ফোনের ক্ষেত্রেও সেম, আপনার সেম একটা গ্রিন কালারের লাইট থাকবে, ওটা দেখলেই বুঝে যাবেন যে আপনি অনলাইন আছেন না অফলাইন। আর যদি লাইট অফ থাকে সেক্ষেত্রে আর ফোনে যদি ওয়াইফাই অন থাকে বাট মানে স্ক্রিন অফ করা থাকে, লাইক আমরা তো সবসময় স্ক্রিন অন করে থাকি না, তাইলে কি আমাকে অনলাইন দেখাবে নাকি অফলাইন দেখাবে? আপনি ফাইবার অ্যাপস এর ভিতর ঢুকেও থাকেন তাও আপনাকে অফলাইন দেখাবে। আপনাকে 5-6 মিনিট পর রিলোড দিতে থাকতে হবে, 3 থেকে 4 মিনিট 4 থেকে 5 মিনিট পর রিলোড দিতে থাকতে হবে। আপনি যদি রিলোড না দেন তাহলে আপনি অটোমেটিক্যালি ভাবে অফলাইন হয়ে যাবেন। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ভাইয়া এইটা কি দেখা শেষ? কোনটা? হ্যাঁ আপাতত এদিকে শেষ হয়ে গেছে। আপনি এখন বাই রিকোয়েস্ট পাঠাবেন, উপরে যান দেখাই দিই, ওই যে ঠিক সেম। কোথায়? আপনি ফাইবার আইকনে ক্লিক করেন, ফাইবার লোগোতে ক্লিক করেন কোণে। এখন বাই রিকোয়েস্ট একটাও যেন মিস না হয়, এরকম অন্যান্য ক্লাসেও বলছি। আচ্ছা সুইচ টু সেলিং মোডে ক্লিক করেন, যে আপনার প্রোফাইল পিকচারের পাশে সুইচ টু সেলিং মোড, এখানে মোর অপশন, এখান থেকে বাই রিকোয়েস্ট, হ্যাঁ বাই রিকোয়েস্ট কি আপুর সহ দেখা দিয়েছিলাম। এখানে বাই রিকোয়েস্ট যখনই আসবে, অর্থাৎ এখানে আমাদের যেমন নিচের দিকে কোনো বাই রিকোয়েস্ট নেই, বাই রিকোয়েস্ট সকাল 11টা থেকে 12টা, তারপর দুপুরবেলা, সন্ধ্যার সময়, ভোরবেলা, এই সময়গুলোতে আর বাই রিকোয়েস্ট আপনি যে বলছিলেন ভাই যে ক্লিকের কি ব্যাপার, ওই যে কতটা ক্লিক হচ্ছে এগুলো দেখা যায়? ওকে এটা দেখা যায়। আচ্ছা মোস্তফা তালুকদার উনাকে আমি কি এন্ট্রি করব? উনাকে আমি রিমুভ করে দিয়েছিলাম, উনার যেহেতু পরিচয়ও বলতেছে না ক্লাসের দিক থেকেও। আচ্ছা ঠিক আছে, আপনি ওখান থেকে ওই চলে যান গিগের মধ্যে যান। যাক মোস্তফা তালুকদার ভাই, আপনি অন্তত মেসেজে টাইপ করে দেন যে আপনি কে, সেক্ষেত্রে তো আপনাকে আমি ক্লাসে এন্ট্রি রাখবো কিনা। ওই যে গিগস এর মধ্যে যান, উপর দিকে লেখা আছে গিগস, আপনার যদি মাইক্রোফোন না থাকে আপনি মেসেজে টাইপ করে দেন। আসলে এখানে বিষয়টা কি, এখানে যে ইমপ্রেশনটা ওদের তো আপডেট চলতেছে, এই যে এখানে আপনার ইমপ্রেশন বর্তমানে 9, ইমপ্রেশন আপনাদের হ্যাঁ যত বাড়বে সেক্ষেত্রে আপনার কত পেজে কতটা শো করাচ্ছে। আপনার যখন ইমপ্রেশন যত বেশি হবে সেক্ষেত্রে তত ভালো। একটা যে ক্লিকের বিষয়টা হচ্ছে কি, জি শুনতে পাচ্ছি, জি বলেন।
আমার তো এখন দেখা যাচ্ছে ওই যে 2 দিন তো আমি অসুস্থ ছিলাম, জ্বর। আমার তো দেখা যাচ্ছে ইমপ্রেশন নিচের দিকে কমতেছে। এটা এখন দেখেন আপনার যে এই যে লিঙ্কডইন প্রোফাইলে আছেন, লিঙ্কডইন প্রোফাইলে আপনার গিগের এটা পোস্ট করে দিয়ে দিবেন। আপনারা এটা পোস্ট করবেন, এই দিক থেকে লিঙ্কডইনে কানেকশন বাড়াইতে থাকেন, লিঙ্কডইনে পোস্ট করবেন, আপনার এই গিগটা শেয়ার করবেন লিঙ্কডইন প্রোফাইল থেকে। আর ইমপ্রেশন মানে আগের থেকে আপনার এটা ডাউন হচ্ছে, আগে মানুষ সামনের দিকে ছিল, এখন এটা পিছনের দিকে চলে যাচ্ছে, এরকমটাই। আর যখন আপনার গিগটা দেখার পরে কারো ভালো লাগবে, ভালো লাগার পরে ক্লিক করবে, ক্লিক যে করতেছে তখন আপনার ক্লিকের এখানে রেট বেড়ে যাবে। অর্থাৎ আপনার আকিদা আপু এখন পর্যন্ত আপনার কেউ গিগটা ওপেন করে দেখেনি, ক্লিকের ক্ষেত্রে হচ্ছে এটা। আর ইমপ্রেশন হচ্ছে যতটা সামনের দিকে সেই হিসাবে ইমপ্রেশনটা বাড়বে, এখান থেকে আপনারা এটা দেখতে পাবেন। তাছাড়া এটা বিষয়টা এখনো আপডেট চলতেছে ফাইবারের। কোনটা? ইমপ্রেশনটা হচ্ছে জি জি ভাই বলেন। যে এখানে নাই কি লেখা ইমপ্রেশনের নিচে? ইমপ্রেশনের নিচে তো বলতে কি ইমপ্রেশনটা আপনার কতটা মানুষ সার্চে আসতেছে, বর্তমানে আপনার গিগটা কতটা র‍্যাঙ্কে আছে সেটা ইমপ্রেশনের মাধ্যমে আপনাকে বোঝানো হচ্ছে। আর ক্লিকটা হচ্ছে আপনি যখন আপনার এই গিগটা মানুষ দেখার পরে আপনার গিগের মধ্যে ক্লিক করে ভিতরে ঢুকে ডিটেইলসটা দেখতেছে, এটা হচ্ছে আপনার ক্লিক। এই যে এখানে 9 লেখা না? হ্যাঁ, ওনার বর্তমানে ইমপ্রেশন 9, কারো কারো এটা 10,000 12,000 পর্যন্ত ইমপ্রেশন চলে যায়। আর যে অর্ডারের বিষয়টা আছে, আপনি কয়টা অর্ডার এই গিগের মধ্যে কমপ্লিট করলেন সেটা অর্ডারের মধ্যে, আর ক্যান্সেলেশন আপনি কত % ক্যান্সেলেশন করছেন এই গিগে সেটা হচ্ছে ক্যান্সেলেশন। তাছাড়া এই যে বর্তমানে এই যে লাইসেন্স বা এটা এখনো আপডেট চলতেছে ফাইবারে, কিছুদিন আগে এটা শো করাইতো না, কয়েকদিন আগে, এখন আবার এটা শুরু করছে। ওই যে উপর দিকে একটা হলুদ চিহ্ন দিয়ে এটা ওয়ার্নিং দিচ্ছে যে এটা এখন ওরা আপডেট চালাচ্ছে। আর ইমপ্রেশনের ক্ষেত্রে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে বেশি শেয়ার করেন সেক্ষেত্রে আপনার আর কি ইমপ্রেশন বাড়বে। তবে যেগুলো ফেসবুকে আছে, ফেসবুক গিগ মার্কেটিং, এগুলাতে শেয়ার করার দরকার নেই। এগুলোর কারণটা হচ্ছে কি, যেগুলো এই ধরনের গ্রুপগুলো আছে, ফেসবুকে দেখবেন অনেক গ্রুপ আছে যে ফেসবুক ফাইবার গিগ মার্কেটিং, আসলে এই গিগগুলোতে ওগুলাতে তুলনামূলক বায়ার থাকে না, এগুলো দেখবেন সব সেলার তো সেলারের গিগ তুলনামূলক কম কিনে, যারা নতুন সেলার সবাই দেখবেন ফেভারিট এক্সচেঞ্জ করতেছে, ধরতে গেলে এক ধরনের এগুলা স্প্যামিং। সেক্ষেত্রে আপনাদের লিঙ্কডইন আইডিতে আপনার জি লিঙ্কডইনে শেয়ার করলে কিছু হবে? হ্যাঁ, লিঙ্কডইনে শেয়ার করেন আপনার নিজস্ব প্রোফাইলে। এখন লিঙ্কডইনের ক্ষেত্রে আপনার কে কতগুলো ফ্রেন্ড বাড়াইছেন জানি না, অলরেডি ইতিমধ্যে আপনাদের আমি যতদিনে বলছি আপনাদের 500-600 কানেকশন হয়ে যাওয়ার কথা। তার মানে আপনার গিগটা 500 থেকে 600 জনের মধ্যে না দেখলেও 200 জন কিংবা 100 জন তো দেখবে। এক্ষেত্রে আপনার গিগ, ক্লিক, ইমপ্রেশন এগুলা বেড়ে যাবে, এবং আপনার যেগুলো রেগুলার কাজগুলো করতেছেন সেই কাজগুলো আপনাদের লিঙ্কডইনে শেয়ার করতে থাকেন। তাছাড়া টুইটারেও শেয়ার করতে পারেন। আর সামনে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে একটা ক্লাস আসবে যেখানে আমাদের কাজগুলো পোস্ট করতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে কি আমাদের তো ইউনিক কাজে নেই তেমন, আমরা পোস্ট করব কি, এটা হচ্ছে কথা। ইউনিক কাজ কার কতগুলো হয়েছে বলেন? জি, অন্যগুলো যে ইনস্টাগ্রাম, টুইটার, এগুলা কি এরকম লিঙ্কডইনের মতো ইয়ে করা যাবে? হ্যাঁ, লিঙ্কডইনের মতো করা যাবে। দেখেন জানি না ইনস্টাগ্রাম কি এখন খুলতে না পারলে সমস্যা নেই, দেখাই দিব। খোলা আছে ভাইয়া। ওকে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি ইনস্টাগ্রামও মার্কেটিং করা, এখানে ইনস্টাগ্রাম তো ফ্লো নিয়ে কাজ করে। এক্ষেত্রে আপনাকে এখন টার্গেট করতে হবে কারা কারা গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস আপনার ক্রয় করতে পারে, সেক্ষেত্রে তাদেরকে টার্গেট করে আপনাকে তাদেরকে ফ্লো করবেন, এবং আপনি যখন কখন কাউকে ফ্লো করবেন সেই হিসাবে ফ্লো ব্যাক করা হয়। আপনার যখন ফ্লোয়ার আস্তে আস্তে অনেকগুলো হয়ে যাবে দেখবেন অটোমেটিক্যালি ফ্লোয়ার আসবে। তাছাড়া যখন আপনি ভালো ভালো কাজ পোস্ট করবেন তখনও মানুষ আপনাকে অটোমেটিক্যালি ফ্লো করবে। এখন বা আপনাকে আমি কেন ফ্লো করব, তার জন্য তো একটা যুক্তি থাকতে হবে। আপনাকে তো আমি এমনি ফলো করব না, আপনার কাছ থেকে যদি আমি কোনো কিছু পাই বা হেল্প পাই বা আপনার ডিজাইনগুলো আমাকে ভালো লাগে সেই ক্ষেত্রেই কিন্তু আমি আপনাকে ফলো করব। এই জন্য শুধু অ্যাকাউন্ট খুললে হবে না, আপনারা এই দিক থেকে ডিজাইন তৈরি করতে থাকেন, ডিজাইনগুলো আমরা নির্দিষ্ট দিন পর পর নির্দিষ্ট সময়ে একটার পর একটা পোস্ট করতে থাকবো। আর সবগুলা একটা জিনিসে আমরা আটকে আছি, সেটা হচ্ছে ইউনিক ডিজাইন। ইউনিক ডিজাইন না হলে আমরা লিঙ্কডইনও পোস্ট করতে পারতেছি না, ফেসবুকও কোথাও পোস্ট করতে পারতেছি না। ভাইয়া জি আপু, হ্যাঁ ঠিক আছে, আপনারা হ্যাঁ দেখান এটা কয়েকটা ফ্লায়ার বানাইছিলাম, এটা একটু দেখাই। এই যে একটা, এগুলো দেওয়া যাবে? এটাতে অ্যাপ্রুভ হওয়া নিয়ে সন্দেহ আছে। এটা হ্যাঁ, এটাতেও অ্যাপ্রুভ হওয়া নিয়ে কিছুটা সন্দেহ আছে। কি এডিট করব? আচ্ছা, এডিট বলতে কি পিছনেরটা কি আপনি ইমেজটা দেখি, ইমেজের লেয়ারটা অন অফ করেন দেখি। ওকে, আর ইমেজ আর নিচেরটা যেটা ওই যে স্মোক গুলো আছে এটা কোন লেয়ারে আছে? ডিজাইনে।
ডিজাইনের ফোল্ডারটাতে যান দেখি, ডিজাইনের ফোল্ডারে ডিজাইনেরটা ওপেন করেন। আসলে এখানে বিষয়টা কি, এখন দেখেন যেটা ডিজাইন করছে এখানে তুলনামূলক আপনার এলিমেন্ট কম, অ্যাপ্রুভ হওয়া নিয়ে সমস্যা হতে পারে। যেমন দেখেন ধরতে গেলে কি, এটা যদি কেউ কপি করতে গেলে তার কিন্তু তেমন কোনো সময় লাগবে না। কেউ যদি কপি, ভাইয়া জি এলিমেন্টটা কিভাবে বাড়াবো, মানে হ্যালোইনের এটা একটু বলতেন ভালো। দেখেন আপনার যখন ডিজাইনটা অনেক বেশি জিনিস অ্যাড করবেন তখন তো আপনার এলিমেন্ট অটোমেটিক্যালি এভাবে বেড়ে যাবে। এই ডিজাইনের ক্ষেত্রে যেমনটা করা হয়েছে, আপনি যদি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ভেক্টর বেস নেওয়া হয়তো, যেমন প্রত্যেকটা সম্ভবত এটা মিষ্টি, ওই যে ভূতের মতো দেখাচ্ছে, এটা কি বলবো, এটা প্রত্যেকটা চাঁদ একটা আলাদা, এটা একটা আলাদা, হ্যাঁ হ্যাঁ চাঁদ একটা এলিমেন্ট বা এগুলা একটা এলিমেন্ট, প্রত্যেকটা একটা আপনাকে পিএনজি এনেও বসাতে হবে। আবার পিক বেসটা সাম্প্রতিক বলা হয়েছে এভাবে পিএনজি ইমেজগুলো যদি অনেকগুলো বারবার যেগুলো খুব একটা এনে বসানো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে অ্যাপ্রুভটা করতেছে না। যেমন এলিমেন্ট আপনাকে তুলনামূলক অনেক বেশি হতে হবে। যে দেখেন আমরা তো গ্রাফিক রিভার থেকে ডিজাইনগুলো কপি করতেছি, আপনি যে ডিজাইনটা 10-15 মিনিটের মধ্যে কপি করে ফেলতে পারবেন সেই ডিজাইনটা বা আরেকজনের কিনারে বা কি প্রয়োজন, বা 4-5 মিনিটে কপি করে ফেলতে পারবেন, সেটাই ডিজাইন কিন্তু আরেকজন কিনবে না। আপনাকে এমন ডিজাইন তৈরি করতে হবে যেটা তৈরি করতে সময় লাগবে। এটাও কি শুধুমাত্র পিছনে একটা ইমেজই আপু? ইমেজটা দেখি, ইমেজের লেয়ারটা, ওকে ইমেজটা ওকে। এলিমেন্ট এই যেমন এটাতে অনেকগুলো এলিমেন্ট দেখাচ্ছে, এলিমেন্ট বেশি থাকতে হবে এবং ডিজাইন ভালো হতে হবে। যদি হালকা একটা, তারপর ভাইয়া এটাও ডিজাইনের ক্ষেত্রে আমি ডিজাইনের ফোল্ডারে শুধুমাত্র একটা ইমেজ নিয়ে আসা হয়েছে এদিক থেকে, ওকে। হ্যাঁ ওই ইমেজ আসলে আপু আপনার এই ডিজাইনগুলো আমার দিক থেকে সন্দেহ মনে হচ্ছে যে হতেও পারে না হতেও পারে, গ্যারান্টি না হবে না এটা বলতেছি না, হতেও পারে না হতেও পারে। ট্রেলার বানাবো না কি হরর ওকে এগুলা 50-50 যদি আপনি 70% আমার আইডিয়া হতো সেক্ষেত্রে দিতে বলতাম। ঠিক আছে, আপনি পরবর্তীতে যেমন 10টা প্লেয়ার অ্যাপ্রুভ হোক, তারপর আরেকটা যারা হ্যাঁ ওইটাই বেটার, তারপরে দরকার নেই আমার এদিক থেকে সন্দেহ মনে হচ্ছে 50-50 হতেও পারে না হতেও পারে। বুঝতে পারছি, তাইলে আমি নরমাল ফ্লায়ারই বানাই আগে অ্যাপ্রুভ করাই, তারপরে না হয় ওইগুলো দিয়ে দেখবো নি। আর এইদিকে যে বলে দিই, প্রথম 10টা প্লেয়ারের মধ্যে যদি আপনার 5টা প্লেয়ার রিজেক্ট হয়ে যায় তাহলে আপনাকে 3 মাসের জন্য ব্লক করে রাখা হবে। সেটাই ভাইয়া ভয় পাচ্ছি, ওই জন্যই তো দিচ্ছি না। ওকে আপু, আপনার এগুলো আমার সন্দেহ মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, স্ক্রিনশট। ওকে হ্যাঁ আপু বলেন। ওই যে মানে পিন্টারেস্ট আর টুইটার এগুলা কিভাবে ইয়ে করে, মানে এমনি জানার জন্য বলতে। ওকে পিন্টারেস্ট টুইটারে আপনি অ্যাকাউন্ট খুলে পিন্টারেস্টটা সম্পর্কে একটু পরে বলতেছি। টুইটারের ক্ষেত্রে আপনি ঠিক যেভাবে আমরা গ্রাফিক ডিজাইন তাদেরকে শুধু ফলো করেন, আপনি কিছু যখন ফলো করবেন সেক্ষেত্রে ফলো ব্যাক পাবেন। যখন যারা ফলো করবে না তাদেরকে আবার আপনি আনফলো করে দিবেন, যারা ফলো করবে না আপনাকে তাদেরকে আপনি আনফলো করে দিবেন কয়েকদিন পর, 7 থেকে 8 দিন পর্যন্ত সময় নেবেন। ঠিক ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেটাই, ওইটাও ফলো নিয়েই কাজ করে। আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড যারা আছে তাদেরকে আপনি ফলো করেন, যারা গ্রাফিক ডিজাইন সার্ভিস কিনতে পারে তাদেরকে ফলো করবেন, অর্থাৎ টার্গেট করতে হবে। যারা গেমিং নিয়ে পছন্দ করে বা এদিক থেকে অন্য বিষয়ে রান্না নিয়ে পছন্দ, তাদেরকে ফলো করে আমাদের কিন্তু লাভ নাই। যারা আপনার গ্রাফিক ডিজাইন কিনতে পারে সেই সকল ব্যক্তিকে আপনি ফলো করেন, ফলো ব্যাক পাবেন। এবং আপনাদের কাজগুলো যেগুলো আপনি কাজ করতেছেন রেগুলার, আপনি যদি প্রত্যেকদিন একটা করে কাজ পোস্ট করতে থাকেন, আপনার কাজগুলো কারো না কারো তো পছন্দ হবে। আপনি যখন ভালো ডিজাইন করবেন কারো না কারো পছন্দ হবে। ঠিক একইভাবে আপনাদের বিহান্স প্রোফাইলও দেখাইছে, কিন্তু বিহান্সে আপনাদের কাজগুলো আপডেট দিতে থাকেন এবং ওখান থেকে অন্যদের জনকে ফলো করতে থাকেন। আর যখন আপনার প্রোফাইলটা ব্ল্যাঙ্ক প্রোফাইল বলতে আমি কি বোঝাচ্ছি, আপনি অ্যাকাউন্ট খুলছেন, আপনার কোনো কাজ নাই, কোনো কিছু দেয়া নেই, আপনি কাউকে ফলো করলেও আপনাকে কিন্তু ফলো কেউ করতে চাইবে না। নিজ থেকে চিন্তা করেন, আপনি আরেকজনকে কেন ফলো করবেন, কারণ তো থাকতে হবে। এই ক্ষেত্রে আপনার কয়েকটা কাজ পোস্ট করেন, আপনি 10-15টা ডিজাইন পোস্ট করেন, ভালো ভালো ডিজাইন পোস্ট করার পর আপনি মানুষকে ফলো করা শুরু করেন, মানুষও আপনাকে ফলো করবে। আর যদি শুধুমাত্র ফাঁকা ফাঁকা প্রোফাইল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ ফলো করতে চাইবে না। এখন প্রফেশনাল বা লিংকডইন বলেন আর পিন্টারেস্ট বা ওই যে বলছেন টার্গেটেড অডিয়েন্স গুলো ধরে দেখে আর কি দরকার, এখানে এমনি কেউ আসে না। হ্যাঁ এমনি কেউ আসে না, কিন্তু এমনি আপনাকে কেউ ফলো করবে না। আপনাকে কিছু কাজগুলো আপলোড করতে থাকবে। আপনি যখন 10-12টা ডিজাইন আপলোড করলেন, যখন আরেকজন কাকে আপনার ডিজাইনগুলো ভালো লাগলো তারপরে আপনাকে ফলো করবে, এছাড়া আপনাকে কেউ ফলো করতে চাইবে না। তাহলে তন্দ্রিস আপু আপনারা আপাতত অ্যাকাউন্টগুলো এই দিক থেকে করতে পারেন, আর লিঙ্কডইনে আপনাদের গিগগুলো পোস্ট করবেন যেগুলো নতুন নতুন এদিক থেকে, যেমন আকিদা আপু, কে আপু বা এদিকে যারা আপনারা ইউনিক ডিজাইনগুলো তৈরি করছেন, আপনাদের ইউনিক ডিজাইনগুলো আপনারা আপনাদের ওই প্রোফাইলগুলোতে পোস্ট করতে থাকেন।
তাহলে আমরা ক্লাস শেষ করতে পারি। এবং যেটা যেটা ফটোশপের এদিক থেকে সরাসরি হোমওয়ার্ক বলতে কেউ নেই, কোনো নাই। হোমওয়ার্ক বলতে আপনাদের যে পিক বেসটা আমাদের কাজগুলো অ্যাপ্রুভ করানোর জন্য যে সকল আমাদের যেহেতু ফ্লায়ার ডিজাইন কি কি ফ্লায়ার বর্তমান অ্যাপ্রুভ করতেছে সে বিষয়ে লিস্ট অলরেডি গ্রুপে পোস্ট করে দিয়েছি। সেই ডিজাইনগুলোই করেন, সেগুলো হচ্ছে আপনাদের মেইনলি হোমওয়ার্ক। আর ইলাস্ট্রেটর আমরা ক্লাসের মধ্যেই করব। আপনি বলছেন পিক বেস্টে এখন বিজনেস কার্ড নেয়, এটা কি বলছেন না? ও পিক বেস্টে বিজনেস কার্ড এখনো নিচ্ছে না, তবে পিএনজি ট্রি পিক বেস্ট সিমিলার একটা ওয়েবসাইট আছে, সেখানেও আমরা অ্যাকাউন্ট তৈরি করব। সেখানে আপনার বিজনেস কার্ড এখনো অ্যাপ্রুভ করা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা ডিজাইনগুলো করতে থাকেন, করে আমাকে প্রত্যেকটা ক্লাসে দেখান যে আমি এই ডিজাইনটা করছি, যে কি করলে আরো ভালো হতে পারে। সেক্ষেত্রে বিজনেস কার্ড যেহেতু নিচ্ছে, কয়েকটা বিজনেস কার্ড ডিজাইনও আপনারা করে ফেলতে পারেন। আর তুলনামূলক ইলাস্ট্রেটরও করতে পারবেন, ফটোশপেও করতে পারবেন। তুলনামূলক ফটোশপের জিনিসগুলো রিসেলেবল মার্কেট প্লেসে বেশি বিক্রি হয়, যেহেতু যেখানে রিসেলেবল ওখানে বেশি বিক্রি হয়, তাহলে আপনারা ফটোশপে করতে পারেন। ঠিক আছে, ভালো থাকেন, ক্লাস আমরা শেষ করতে পারি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদাব ভাই। আদাব। আর মোস্তফা তালুকদার ভাই, আপনার ক্ষেত্রে তো কোনো কিছু বললেন না। যাই হোক, পরবর্তী ক্লাসের ক্ষেত্রে আপনি যদি এইভাবে এন্ট্রি করেন, আপনার পরিচয় না দেওয়া হলে আপনাকে আমি ক্লাসের মধ্যে থেকে রাখবো না। ঠিক আছে, আমি কলটা এন্ড করতেছি।